Bismillahirrahmanirrahim. So let's start our today's class, and today it will be based on grammar for IELTS, and today I will also discuss on speaking module a little bit. আপনাদের কিছুটা গ্লিমস দেওয়ার চেষ্টা করব স্পিকিং মডিউলটা কেমন হয়, এবং আমরা পার্ট ধরে ধরে একটা একটা করে পার্ট আমরা তৈরি হওয়ার চেষ্টা করব। সো প্রথমে যে কোয়েশ্চেনটা আপনাদের কাছ থেকে আসে এবং এসেছে, বাই দিস টাইম আপনারা আমাকে প্রশ্ন করেছেন, ডু আই নিড টু স্টাডি অল ইংলিশ গ্রামার? যা এত গ্রামার পড়ানোর ক্ষেত্রে আইএলটিএস করার ক্ষেত্রে কি আমার এত কিছু গ্রামার পড়তে হবে কিনা? অ্যান্সারটা অবশ্যই নো। ওকে, আপনার গ্রামার এভাবে ডিটেইল পড়তে হবে না, কিন্তু আমাদের আইএলটিএস এর জন্য এই গ্রামারগুলো প্রয়োজনীয় না। আমি আপনাদেরকে গ্রামারগুলো যে কারণে আপনাদেরকে ডিটেইল পড়ানোর চেষ্টা করেছি, স্ট্রাকচার থেকে শুরু করে প্লেসমেন্ট অফ ওয়ার্ডস থেকে শুরু করে ফাংশন অফ ওয়ার্ডস, সব কিছু এত ডিটেইল আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের সব জিনিসের ইনফরমেশনটা যদি থাকে গ্রামার সম্পর্কে, স্ট্রাকচার সম্পর্কে, প্লেসমেন্ট সম্পর্কে, তাহলে আপনাদের কনফিডেন্সটা আরেকটু বিল্ড আপ হবে, বুস্ট আপ হবে, এবং আপনাদের ভয়টা, যে ইনহিবিশনটা আমাদের কাজ করে, সেই ইনহিবিশনটা আমাদের থাকবে না। সেটার কারণে এত ডিটেইল কয়েক ক্লাস ধরে গ্রামার পড়ানোর চেষ্টা করছি, একটু আপনাদেরকে সাহস দেওয়ার জন্য। ইটস নট দ্যাট ডিফিকাল্ট, ইফ ইউ প্র্যাকটিস ইট ক্যান বি অ্যাচিভড। সো আপনার যেটা লাগবে আইএলটিএস এর জন্য ফাংশনাল গ্রামার, কিভাবে ফাংশন করছে, এবং এক্সামিনার আসলে আপনার কাছে চাইবে গ্রামাটিক্যাল রেঞ্জ আর অ্যাকিউরেট হতে হবে, এরর ফ্রি হতে হবে আপনার স্ট্রাকচারগুলো। তো স্ট্রাকচার অনেক সময় ফল্টি থেকে যায়, আমরা অনেক সময় মানে দেখেও বুঝতে পারি না যে এই সেন্টেন্সটা ভুল আমি স্ট্রাকচার করেছি, হয়তো প্লেসমেন্টে ভুল আছে, বা হয়তো সেখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ভুল আছে, অথবা রাইট ফর্ম অফ ভার্বসে ভুল আছে, অথবা পাংচুয়েশনের ভুল আছে, অথবা ওয়ার্ড অর্ডারের ভুল আছে, অনেকগুলো ভুল থাকতে পারে। সেই ভুলগুলোকে আপনার মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করা, যে আসলে যেন অ্যাকিউরেট সেন্টেন্স হয়, আপনাদের এরর ফ্রি সেন্টেন্স হয়, সেজন্য আমরা ডিটেল পড়েছি। সো আইএলটিএস এক্সামিনার আপনার কাছে দেখবে আপনি কত ওয়াইড রেঞ্জে আপনি সেন্টেন্স তৈরি করতে পারছেন। ওয়াইড রেঞ্জ বলতে আপনি কত ভ্যারিয়াস টেন্স বলেন, স্ট্রাকচার বলেন, কমপ্লেক্স কম্পাউন্ড বলেন, এই ধরনের যে রেঞ্জগুলো, প্যাসিভ স্ট্রাকচার বলেন, পারফেক্ট টেন্স বল, প্রেজেন্ট ইনডেফিনিট, সিম্পল পাস্ট, আপনি আপনার রেঞ্জটা কত বেশি, এবং আপনি এত রেঞ্জের মধ্যে আপনার অ্যাকুরেসি রেটটা কত বেশি, সেটাও আপনার দেখার চেষ্টা, এবং সেটার বেসিসে আপনার মার্কস দেওয়া হবে, সেটার বেসিসে আপনার মার্কসটা কাটা হয়। তো সেটার জন্য আমাদের ফাংশনাল গ্রামারটা আমাদের আইএলটিএস মূলত প্রয়োজন হয়, সেগুলো আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। আর বেসিক গ্রামার তো আমরা ক্লাস করেছি, আপনাদের যাদের সেই ক্লাসগুলো একটু মনে হয় এখনো দুর্বল আছেন, বা আপনাদের এখনো রেকর্ডেড ক্লাসগুলো দেখে মানে কমপ্লিট করতে পারেননি, তো আপনারা সেগুলো কমপ্লিট করে ফেলবেন আশা করি। এবং আমরা এখন থেকে ফাংশনাল গ্রামার বলেন, আইএলটিএস এর যে বেসিক জায়গাগুলো এবং আইএলটিএস এর রিলেটেড ডিসকাশনগুলো আমাদের আজকে থেকে শুরু হচ্ছে। যে কথাটা বলছিলাম, আইএলটিএস এর জন্য গ্রামার, এটা কিভাবে আসলে ল্যাঙ্গুয়েজটা আমাদের কমিউনিকেট হয় প্রাত্যহিক জীবনে বলেন, বা আমাদের ডেইলি অ্যাক্টিভিটিসের মধ্যে কিভাবে আমরা ফাংশন কমিউনিকেট করি, কিভাবে আমরা এদের ফাংশনটা হয় গ্রামার, এইটাকেই আমরা আইএলটিএস এর গ্রামারের সেক্টরে রাখছি। ইনস্টেড অফ জাস্ট relying on rules and structure like in traditional grammar, যেটা আমরা একটু পড়েছি, functional form looks at how language helps us achieve different goals. Moreover, it examines how the different forms of language connect with their functions in real life situation. সেটা আমাদের লাগবে, যেটা আমাদের যে গ্রামার বইটা আপনাদেরকে আমি সাজেস্ট করেছি, সেখানে আপনারা এই রিয়েল লাইফ সিচুয়েশনস গুলো অনেক পাবেন, সেন্টেন্স স্ট্রাকচার দেওয়া আছে, সেটা আমাদের খুবই কাজে আসবে আইএলটিএস এর যে স্ট্রাকচার ডেভেলপ করতে আমাদের। সো ল্যাঙ্গুয়েজ, যেটা মিনিংটা কতটুকু আপনি কনটেক্সট অনুযায়ী কনভে করতে পারছেন, অ্যাড্রেস করতে পারছেন, টাস্ক রেসপন্সে যেতে পারছেন, যেমন ধরেন কখনো যদি আপনাকে কোনো রকমের কজ অ্যান্ড এফেক্টের কথা বলে, তখন আপনার সেন্টেন্স স্ট্রাকচার ন্যাচারালি কমপ্লেক্স সেন্টেন্সে চলে আসবে, তাই না?
আপনার কজ যদি হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজ চলে আসবে, অ্যাজ চলে আসবে, সিন্স চলে আসবে। তো এইগুলো হচ্ছে ফাংশন করছে। যে আপনাকে একটা প্রশ্ন করেছে, সেই প্রশ্নের অ্যান্সারে কিরকম স্ট্রাকচার হওয়ার কথা, সেই স্ট্রাকচারটাকে আপনি অ্যাড্রেস করছেন নাকি আপনি সিম্পল সেন্টেন্সেই যাচ্ছেন, এই বিষয়গুলো আপনার চলে আসবে, তাই না? সেটাকে আমরা ফাংশনাল গ্রামার বলছি। তো আপনি আপনার কাছে ডিফারেন্সটা যদি বেসিক যে ট্র্যাডিশনাল গ্রামার আমরা পড়েছি পার্টস অফ স্পিচ এবং স্ট্রাকচার যা যা আপনারা হোমওয়ার্ক দিচ্ছিলেন এতদিন, আর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমি পারপাস সার্ভ করতে পারি কিনা, সিচুয়েশন বেস করে, কনটেক্সট বেস করে আমি সেন্টেন্সগুলোকে প্রেজেন্ট করতে পারি কিনা। যেমন ধরেন যেখানে কন্ডিশনের ব্যাপার বলে যে এটা একটা গভর্নমেন্ট কোনো ইনিশিয়েটিভ যদি নেয় তাহলে সিটিজেনরা কিভাবে উপকৃত হবে, এই যে কন্ডিশন বেসড হয় তখন কিন্তু আপনার কমপ্লেক্স সেন্টেন্সে চলে আসবে, ইফ ক্লজ গুলো চলে আসবে। আপনার অবশ্যই ইফ ক্লজ দিয়ে আপনাকে সেন্টেন্সটা বলতে হবে, নাহলে কন্ডিশন বেস আপনি প্রেজেন্টই করতে পারবেন না। কারণের যদি হয় ব্যাখ্যা করতে হয়, রিজন ব্যাখ্যা করতে হয়, তখনও কিন্তু আপনার কমপ্লেক্স সেন্টেন্স চলে আসছে, তাই না? তো সেই বিষয়গুলো আপনি কখন কোনটা ডিমান্ড করে সেটা অনুযায়ী আপনি কি সেন্টেন্স লিখছেন কিনা। একটা হচ্ছে ডিকশন, মানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, কনটেক্সট অনুযায়ী আপনি ওয়ার্ডগুলোকে প্রেজেন্ট করতে পারছেন কিনা, সেটা একটা বিষয়। আবার স্ট্রাকচারেও ব্যাপারটা আছে যে এটা এক্সপেক্টেড। আপনার বডি প্যারাগ্রাফে আপনি তো এক্সপ্লেইন করবেন, যখন এক্সপ্লেইন করবেন তা আপনার এক্সপ্লেনেশনের সময় তো আপনার এটা রিজনিং চলে আসবে, জাস্টিফিকেশন চলে আসবে, রেজাল্ট চলে আসবে। আপনার বডি প্যারাগ্রাফ লাস্ট কনক্লুশনের আগে প্যারাগ্রাফটা আপনার এখানে একটা সাজেশন আসবে, আপনার এখানে কনক্লুশনের টোন আসবে, তখন সেন্টেন্সের ব্যাপারগুলো সেগুলো আমরা ডিটেল কিন্তু যে আপনাদেরকে ট্রান্সফরমেশনে দেখিয়েছিলাম, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, একই জিনিসকে যখন আমার কিভাবে কমপ্লেক্স করি, কিভাবে সিম্পল করি, কিভাবে কম্পাউন্ড করি, সেগুলোও আজকে দেখাবো ফাংশনাল গ্রামারে, যে কোন সেন্টেন্সটা কিভাবে কখন কাজ করছে। So this was the discussion on functional grammar and basic grammar, traditional grammar. So আমরা এখন অ্যাকুরেসি রেঞ্জ বলতে আইএলস এ যেটা বোঝায় সেটা যদি একটু দেখে নেই। দেখেন আইএলস এ গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি হচ্ছে চারটা ক্রাইটেরিয়ার মধ্যে একটা ক্রাইটেরিয়া, তাই না? রাইটিং এ চারটা ক্রাইটেরিয়া কি কি? রাইটিং এ চারটা ক্রাইটেরিয়া হচ্ছে টাস্ক রেসপন্স, কোহেরেন্স এন্ড কোহেশন, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি এন্ড লেক্সিক্যাল রিসোর্স। সো গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি এটা একটা ক্রাইটেরিয়া, এটা হচ্ছে রাইটিং, আইএলস রাইটিং যে আমরা চারটা প্যারামিটার আছে, যে প্যারামিটারে আমার মার্কসটা আমি পাবো বা আমার মার্কস কাটা হবে। যদি টাস্ক রেসপন্সে আপনি ঠিক মতো অ্যাড্রেস করতে না পারেন কোয়েশ্চেনকে, সেখানে আপনার মার্কস সেই অনুযায়ী হবে 9 or 8 or 7 or 6 or 5, সেটা আমরা কিন্তু ব্যান্ড যে ডেসক্রিপ্টরগুলো আলোচনা করেছিলাম। এবং স্পিকিং এ আপনার সেই টাস্ক অ্যাচিভমেন্টের জায়গায় কি থাকছে? প্রোনাউন্সিয়েশন। স্পিকিং এর যে চারটা ক্রাইটেরিয়া, সেখানে লেক্সিক্যাল রিসোর্সেস আছে, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি আছে, কোহেরেন্স এন্ড কোহেশন আছে, আর আছে প্রোনাউন্সিয়েশন। এই চারটার উপরে মার্কসটা দেয়া হয় এবং এই চারটা ক্রাইটেরিয়ার উপর মার্কস কাটা হয়। সো সেজন্য আপনাদের প্রথমের দিকে ক্লাস আপনারা দেখেছেন, এক নম্বর ক্লাস আমাদের ছিল ইন্ট্রোডাকশন টু আইএলস, এরপরে ছিল আমাদের ফোনেটিক্স। কারণ এটা গুরুত্বপূর্ণ, এটার উপরে যেহেতু মার্কস আমি পাবো অথবা মার্কস আমার কাটা যাবে, সেই নলেজটা যদি আমরা আলোচনা না করি বা না শিখি তাহলে এটা বোকামি হবে, তাই না? আমি 100% নিজেকে প্রিপেয়ার করতে চাই। আমি যদি একটা ক্রাইটেরিয়াকে অ্যাভয়েড করি, ইগনোর করি, তাহলে আমার 75% প্রিপারেশন নিয়ে আমি যদি পরীক্ষা দিই বা 50% প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিই, তাহলে আমি পরীক্ষায় যাওয়ার আগেই আমি নিজেকে 50% প্রিপেয়ার করেছি, তো সেখানে আমার ব্যান্ড স্কোরটা খুব ভালো আশা করতে পারি না, তাই না? আমাদের সবারই কিন্তু একটা স্বপ্ন যে we really want to hit that band score 8+, right? 8 or 8+. So এখন থেকে যারা খুব বেশি পরিশ্রম করবেন, খুব ডেডিকেটেড থাকবেন, এটা কিন্তু ইটস অ্যাচিভেবল। এটা এমন না এটা বিয়ন্ড ইওর রিচ। সেটা আপনার বেসিক লেভেল যেখানেই থাকুক, আপনি পরিশ্রম করলে সেটা 3 সপ্তাহের মধ্যে আপনার বেসিকটাকে আপনি রিপেয়ার করতে পারেন, সেটাকে আপনার স্কিল করতে পারেন আপনি 6 সপ্তাহের মধ্যে, তাই না? আইএলটিএস এর মূলত প্র্যাকটিস বলেন বা কোয়েশ্চেন পেপার সলভ বলেন, এটা 6 সপ্তাহের মধ্যে মতো সময় লাগে। সো সব মিলিয়ে আপনার 12 সপ্তাহ আপনার একটা আইএলটিএস প্রিপারেশনের জন্য। সো 12 সপ্তাহ আপনি বুঝতেই পারছেন, এটা 3 মান্থস প্লাস, 3-4 মাসের মধ্যে আপনি ওই লেভেলে পৌঁছাতে পারেন। কিন্তু আপনাকে রেগুলার হতে হবে, ইউ নিড টু বি রেগুলার। এটার কোনো অল্টারনেটিভ নেই আমার কাছে। There is no shortcut key to become successful except one. There is only one shortcut key, that is regularity. You need to be regular if you want to achieve anything in your life.
ওকে, সো যে বিষয়টা বলছিলাম, এই চারটা ক্রাইটেরিয়া বুঝতেই পারছেন। আমি এখানে গ্রামার, রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসিকে ফোকাস করছি, যে এটা একটা চারটা ক্রাইটেরিয়ার মধ্যে একটা ক্রাইটেরিয়া। সো ফর রাইটিং অ্যান্ড স্পিকিং আমি আলাদাভাবে এটাকে ডিসক্রাইব করলাম। This criterion will assess your ability to use a variety of correct English sentence structures, tenses, and punctuation, balancing complex sentences with error-free communication for high scores, right? So it measures both. Range বলতে কি বোঝাচ্ছি? Range বলতে বোঝাচ্ছি variety of structure like clauses, conditionals, tenses, right? And accuracy বলতে যেটা বোঝাচ্ছি সেটা এরর নাই আর কি, খুব কম এরর, এক দুটো এরর আছে যেটাও আপনার ইন্টেনশনাল না, এটা হয়ে যায় অনেক সময় কথা বলতে বলতে আমাদের স্লিপ অফ টাং হয়ে যায় বা স্লিপ অফ পেন হয়ে যায়, একটা এস পড়ে যাচ্ছে বাট মিনিংটা চেঞ্জ হচ্ছে না, সেন্টেন্সের মিনিংটা রয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি আবার রেগুলার বেসিসে আপনি এটা ভুল করতেই থাকেন, তখন কিন্তু আপনার সে এটা এরর ফ্রি বলা যাবে না, অ্যাকিউরেট বলা যাবে না, তখন আপনার গ্রামারের মার্কসটা কমে যাবে। So with examiners looking for control, flexible use of grammar to convey complex ideas effectively. So সেটা একটা পারপাস। গ্রামাটিক্যাল রেঞ্জ বলতে যেটা বললাম আপনাদের, গ্রামাটিক্যাল রেঞ্জ আসলে রেফার করে যে নাম্বার অফ ডিফারেন্ট টেন্সেস, আপনি সিম্পল প্রেজেন্ট, কন্টিনিউয়াস, পারফেক্ট টেন্স, ফিউচার সিম্পল, সিম্পল ফিউচার, আপনি পাস্ট সিম্পল, আপনি এগুলো ইউজ করতে পারছেন, কন্ডিশনাল কমপ্লেক্স এগুলো ইউজ করতে পারছেন। সো এটা হচ্ছে আপনার অ্যান্সার করতে গিয়ে আপনি ডিফারেন্ট টেন্সেস দ্যাট ইউ ইউজ ইন ইউর আনসার্স। The examiner is looking for more than simple tenses. শুধু simple tense আপনি লিখছেন, examiner will not be satisfied only with your simple tenses. So you need to go beyond to show off your range of structures, right? যেভাবে আমরা আমাদের বিভিন্ন অনুষ্ঠানের ক্ষেত্রে বা ঈদের ক্ষেত্রে আপনারা দেখেন, আপনারা দু তিনটা যাদের ড্রেস থাকে এক দিনই, কিভাবে ওই তিনটা ড্রেস পরবেন এটা একটা পরিকল্পনা থাকে আপনাদের, তাই না? যে সকালে একটা পরলাম বা একটু মনে করলাম যে পানি পড়ে গেছে, আমি একটু ড্রেসটা চেঞ্জ করে আসি, মানে আমাদের আরেকটা ড্রেস শো করার যে একটা টেন্ডেন্সি থাকে, শো অফ করার। তো তেমনই আপনাকে 14 থেকে 15 মিনিট, আপনার 13 থেকে 14 মিনিট, তাই না, আপনার স্পিকিং টেস্টের বা আপনি রাইটিং এ আপনার লেখার মাধ্যমে আপনি প্রমাণ করতে পারতে হবে, বা আপনি চাইবেন যে আসলে শো অফ করতে যে আমি ইংলিশে কত ভালো বা দক্ষ, সেটাই তো হওয়ার কথা। তো সেটা এক্সামিনারও এক্সপেক্ট করবে যে সিম্পল সেন্টেন্সের বাইরেও আপনি, সিম্পল টেন্সের বাইরেও আপনি কতটুকু নিজেকে প্রেজেন্ট করতে পারছেন। Simple tenses for IELTS would be the tenses that are easy to master, like the simple present or simple continuous. এটা এগুলো তো ইজি, একদম বেসিক, এগুলো এক্সপেক্টেড। এই সিম্পল সেন্টেন্সেও যদি আপনি ভুল করেন তাহলে আপনার ওখানে আবার অ্যাকুরেসি জায়গাটা আপনার খুব বেশি আপনাকে ভোগাবে। সো চলেন আমরা একটু সিম্পল গ্রামার আর কমপ্লেক্স গ্রামার স্ট্রাকচারের মধ্যে একটু এক্সাম্পলের মাধ্যমে এটা বুঝে নেই আসলে কি বোঝাতে চাচ্ছি এবং কি বলতে চাচ্ছি। সিম্পল গ্রামার আর কমপ্লেক্স গ্রামার এটা একটু ক্লিয়ার একটু করতে চাই। খেয়াল করে দেখেন, আমি একপাশে বেসিক গ্রামারের কনস্ট্রাকশনে আমি সেন্টেন্স লিখেছি, আর কমপ্লেক্স গ্রামারে ওই সেন্টেন্সটাকে, একই সেন্টেন্স একই মিনিংটাকে আমি আরেকভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। আপনি সেন্টেন্স একটা দেখতেই পাচ্ছেন যে দিস ডেজ এভরিওয়ান ইজ অন সোশ্যাল মিডিয়া, একটা সেন্টেন্স, তাই না? এটা সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার এখানে আছে। এখানে সাবজেক্ট দিস ডেজ এভরিওয়ান, এইটুকু সাবজেক্ট, এবং ভার্বটা হচ্ছে এখানে ইজটা মেইন ভার্ব হিসেবে বসেছে, অন সোশ্যাল মিডিয়া, ফাইন। সো এই ব্যাপারটাকে সবাই বর্তমানে সবাই এখনকার দিনে সবাই সোশ্যাল মিডিয়াতে মানে থাকছে, আপনারাও রাত জেগে থাকছেন, যে কারণে সকালে ঘুম থেকে উঠতে আপনাদের একটু কষ্ট হয়ে যায়। সো এটাকে আমি যদি কমপ্লেক্স গ্রামারে যদি লিখি তাহলে কেমন হতে পারে? এটা মানে অনেকগুলো অপশনের মধ্যে একটা অপশন, তাই না? আমার পক্ষে তো একসাথেই একটাকে প্রেজেন্ট করতে পারবো, আর অন্যভাবেও লেখা যাবে। সো এটা হতে পারে দিস ডেজ, এখানে পাংচুয়েশন ইউজ করেছি, দেখেন এখানে অ্যাডভার্ব ফ্রেজ এখানে এসেছে, যে সময়ে কথা বলছে, তাহলে সেন্টেন্সের শুরুতে যদি আমরা অ্যাডভার্ব দেই, আপনি জানেন এটা লেখার সময় আপনাকে কমা আপনি দিয়ে দিচ্ছেন, দিস ডেজ, পাংচুয়েশনের মার্কস এখানে আসবে। যত বেশি আপনি পাংচুয়েশন ইউজ করবেন, সবাই সাধারণত কি ইউজ করে, কমা, ফুল স্টপ, এই দুটো ইউজ করে। আমরা একটু চেষ্টা করব সেমি কোলন এবং কোলনটাও যেন আমরা ইউজ করতে পারি সেন্টেন্সের মধ্যে, তাই না? আপনি তো ইন্টারোগেটিভ ইউজ করার চান্সেসটা খুবই কম,
স্পিকিং এ কোয়েশ্চেনের মাধ্যমে রেটোরিক কোয়েশ্চেনের মাধ্যমে আনা যায়, কিন্তু রাইটিং এ তো আর আপনি প্রশ্ন করবেন না, আপনাকে অ্যান্সার করতে বলেছে, সেখানে আপনি প্রশ্ন করবেন কেন? সো সেন্টেন্সটা আমি পড়েই দিচ্ছি, আপনারা পড়েছেন। বাই দিস টাইম দিস ডেজ পিপল অফ অল জেনারেশনস, দেখেন আমি এটাকে এক্সপ্যান্ড করলাম, আরো স্পেসিফিক করলাম, ভোক্যাব গুলোকে আমি একটু এখানে ইনকর্পোরেট করছি। পিপল অফ অল জেনারেশনস, শুধু ডেফিনিট করলাম যে শুধু আপনারাই না, আরো আছে, তাই না? যেমন বলা হয় যে 70 ইয়ার্স তারাও ফেসবুকে যেভাবে রাত জেগে ফেসবুক চালাচ্ছে, তো এই যে তাহলে ওটাকে আরো বেশি দেখেন, খুব বেশি সিগনিফিকেন্ট করেছি, আর একটু বেশি এলাবোরেট করেছি, এবং ভিভিড করার বিষয়টা আপনি বুঝতেই পারছেন যে শুধু বাচ্চারাই না, বা শুধু আপনারাই না, বা শুধু আনম্যারিডরা না, সবাই। দিস ডেজ পিপল অফ অল জেনারেশনস ক্যান বি ফাউন্ড অ্যাক্টিভ অন সোশ্যাল মিডিয়া। এটা এরপরে আবার দেখেন এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ নিয়ে আসলাম। কি আসলো? সাবঅর্ডিনেট কনজাংশন, বিকজ ইট হেল্পস দেম টু কানেক্ট উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যাক্রস ফিজিক্যাল অ্যান্ড টাইম ডিফারেন্সেস। কারো ফ্যামিলিতে দেখেন কেউ ইউএসএ তে আছে, কানাডায় আছে, ফ্রেন্ডদের সাথে যোগাযোগটা অনেকদিন ডিসকানেক্ট হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার কারণে, কিন্তু সবাই সেই পুরাতন বন্ধুদের সাথে আড্ডা বা কানেক্টেড হয়ে গেছে, তাই না? সো এই বিষয়টা তো একই সেন্টেন্স দেখেন আমি এখানে আরেকভাবে প্রেজেন্ট করলাম, কতটুকু আরো বেশি আপনার ভোকাবুলারি রেঞ্জ বলেন, আপনার স্ট্রাকচার একটু অ্যাডভান্স, গ্রামার একটু কমপ্লেক্স ইউজ করেছি, এখানে কমপ্লেক্স সেন্টেন্সও ইউজ করেছি, এখানে আমি কম্পাউন্ড সেন্টেন্সও ইউজ করেছি। বিকজ ইট হেল্পস দেম টু কানেক্ট উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অ্যাক্রস, এখানে আমি ফিজিক্যাল অ্যান্ড টাইম ডিফারেন্সেস, এখানে কিছু আমার কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো যেটা আমি ওয়ার্ড নাউনে সংযুক্ত করার চেষ্টা করেছি, এবং পাংচুয়েশন দেখেন আমি কয়েকটা, এখানে একটা সেন্টেন্সের মধ্যে 3টা পাংচুয়েশন ইউজ করেছি, অ্যাডভার্বিয়াল ফ্রেজের জন্য একবার ইউজ করেছি, এখানে আমি আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের জন্য একটা ইউজ করেছি, সোশ্যাল মিডিয়া কমা দিয়েছি, এরপরে আমি সাবঅর্ডিনেট ক্লজের জন্য আমি আরেকটা সেন্টেন্স আনতে হয়েছে, এবং ফুল স্টপ হয়েছে, একই সেন্টেন্স। পরের সেন্টেন্স দেখেন, টিকটক ইজ পপুলার উইথ মেনি পিপল দিস ডেজ। সিম্পল, তাই না? এটাকে আরেকভাবে আরেকটু বলতে পারি, টিকটক হ্যাজ বিকাম, ইজ পপুলার না বলে বলছি হ্যাজ বিকাম ইনক্রিজিংলি পপুলার, ক্রমবর্ধমান ভাবে এটা বাড়ছে, কিন্তু এক সময় যতজন মানুষ টিকটক ইউজ করতো, কিছু হয়তো গ্রুপ ইউজ করতো না, এখন আরো বাড়ছে, আর সামনে আরো বাড়বে। সো এই ইনক্রিজিংলি পপুলার ওভার দ্য পাস্ট সেভারাল ইয়ার্স, গত কয়েক বছরে এটা ক্রমবর্ধমান ভাবে এর জনপ্রিয়তাটা বাড়ছে। দেখেন একটা সেন্টেন্স, এটাকে আমরা আরেকটু এক্সপ্যান্ড করতে পারি। আরেকটা সেন্টেন্স দেখেন, এটাও কন্ডিশনাল সেন্টেন্স, ইফ ক্লজ দিয়ে শুরু হয়েছে। ইফ স্টুডেন্টস হ্যাভ পার্ট টাইম জবস, এটা সাবঅর্ডিনেট ক্লজ, দে ক্যান আর্ন মানি, তাহলে আপনি একটা কমপ্লেক্স সেন্টেন্স এখানে দিয়েছেন, তাই না? দেন আরেকটা সেন্টেন্স করলেন, দেন দে ক্যান ইউজ দিস মানি টু বাই স্কুল সাপ্লাইজ অ্যান্ড ইউনিফর্মস। দুটো সিম্পল আপনি একটা কমপ্লেক্স ইউজ করেছেন ছোট আকারে। তো এটাকে আমরা আরেকভাবে প্রেজেন্ট করতে পারি। দেখেন ইফ ক্লজটাকে আমরা যদি সিম্পল করি, আপনাদেরকে গত ক্লাসে আপনারা মনে করেই রাখতে পারবেন আশা করি। ইফ ক্লজটাকে আমরা কি করেছিলাম, বাই, যদি এটা পজিটিভ সেন্টেন্স হয় তাহলে সেটা বাই প্লাস ভার্বের আইএনজি দিয়ে আমরা এটাকে ফ্রেজ করে ফেলেছিলাম, তাই না? দেখেন এক্স্যাক্টলি তাই এখানে করা আছে। বাই হ্যাভিং এ পার্ট টাইম জব, a student can be self-sufficient and can purchase not only school supplies but also uniforms দিতে পারেন, but also a uniform। কেন এখানে a uniform দিয়েছি? কারণ একজন স্টুডেন্টের কথা বলেছি। a student can be self-sufficient, দেখেন লজিক্যাল কোহেরেশনটা এখানে মেইনটেইন হয়েছে, কোহেশনটা মেইনটেইন হয়েছে, তাই না? আগে এই পাশে সেন্টেন্সে দেখেন বলছিলাম they can earn money, then they can use the money to buy school supplies and uniforms। দে যেহেতু, তাহলে ইউনিফর্ম তো একটা না, একটা ইউনিফর্ম দিয়ে তো আর সবাই স্কুলে ইউনিফর্ম পড়ছে না, তাই না? যেমন এক সময় কোভিডে একটা মাস্ক দিয়ে পরিবারের সবাই সেটাকে ইউজ করেছে, সো আবার কেউ ধুয়ে ধুয়ে বারবার ইউজ করেছে, এরকম ব্যাপারটা এরকম না। ওকে, সো আপনি এখানে সেন্টেন্সটা দেখেন স্ট্রাকচারটা কিভাবে আমি এটাকে ব্যবহার করলাম। তাহলে এই সেন্টেন্সের সাথে ওই সেন্টেন্সের একটু কম্পারেটিভ স্টাডি করে দেখেন যে ওটার মধ্যে আমি ভোকাবুলারি গুলো ইউজ করেছি। এখানে আমি পারচেজ, একটা বাই না বলে আমি পারচেজ বলেছি। কোনো কিছু কেনার ক্ষেত্রে
আপনারা এটা এখন থেকেই অভ্যাস করবেন, পারচেজ ওয়ার্ডটা ইউজ করার চেষ্টা করবেন। আপনাকে তো একবারই লিখতে হবে, সো এটা হ্যাবিট করেই ফেলেন। বা এটা খুব বেসিক লেভেলের ওয়ার্ড, হ্যাঁ, আপনি পারচেজ এটা ইউজ করেন। সাফিসিয়েন্ট বলেছি এখানে আমি, সাপ্লাইজ যে ইয়েটা আছে ইউনিফর্মের, এখানে গ্রামাটিক্যাল যে আমরা সিঙ্গুলার প্লুরাল এটা ম্যাচ করে আমরা দিয়েছি, এবং আমরা এখানে ফ্রেজ করেছি একটা সেন্টেন্সে, সিম্পল সেন্টেন্সে আমরা এটাকে কনভার্ট করে ফেলেছি। তাহলে বড় সেন্টেন্স আপনি যখন লিখবেন তখন সাধারণত কমপ্লেক্স হয়ে যায়, সেটাকে আপনি আবার দেখেন এখানে টুইস্ট করে আপনি সিম্পল বড় সেন্টেন্স লিখেছেন। এটা এত বড় সেন্টেন্স, মানে একই রকম লেন্থ, কিন্তু এটা আপনার সিম্পল সেন্টেন্স। কারণ দেখেন বাই হ্যাভিং এ পার্ট টাইম জব, এটা কিন্তু ফ্রেজ হয়ে গেছে, এখানে কিন্তু সাবজেক্ট ভার্ব নেই। আর এখানে ইফ স্টুডেন্টস হ্যাভ পার্ট টাইম জব, এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, এখানে কিন্তু ক্লজ হয়ে গেছে, তাই না? তো এই যে আপনি এখানে একটু মাস্টারি দেখালেন, একটু একটু মাস্তানি দেখালেন যে আপনি বড় সেন্টেন্স সিম্পল ভাবেও লিখতে পারেন। তো বিষয়টা এটা, আমাদের ধারণা হচ্ছে বড় সেন্টেন্স হয়ে গেলে ওটাই কমপ্লেক্স, ব্যাপারটা তা না। পরের সেন্টেন্স দেখেন, ইফ পিপল এক্সারসাইজ এভরি ডে দে উইল হ্যাভ গুড ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ। এখানেও আরেকভাবে একই সেন্টেন্স, একই প্রসেসে করেছি। কি করেছি, টেকনিকটা আপনাদের কাছে ক্লিয়ার, পড়িয়েছি আপনাদেরকে। না হলে আপনারা 7 নম্বর ক্লাসটা যদি একটু দেখে ফেলেন, যেখানে ট্রান্সফরমেশন পড়িয়েছিলাম চার্ট করে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, তাহলে আপনি বুঝে আসবে যে আসলে আমি এখানে কি করেছি। কিছুই না, ইফ পিপল এক্সারসাইজ এভরিডে, এটাকে আমি ফ্রেজ করেছি, ক্লজটাকে ফ্রেজ করেছি। নিয়ম কি, আমার বাই প্লাস ভার্বের আইএনজি হয়ে যাবে। তাহলে বাই দিয়েছি, ইফ বাদ গেছে, পিপুল বাদ গেছে, এক্সারসাইজের জায়গায় ভার্বের আইএনজি, বাই এক্সারসাইজিং ডেইলি। দের জায়গায় আমি এখানে সাবজেক্টটা অমিট করে দিয়েছি, তাহলে দেটা কাকে বোঝাচ্ছে, পিপুল। বাই এক্সারসাইজিং ডেইলি পিপুল হ্যাভ the potential to stay fit both physically and mentally। দেখেন এইখানে চেষ্টা করে যে ডিফারেন্সটা তৈরি করেছি, ইউজ করেছি potential, the potential to stay fit both physically and mentally, তাই না? ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করা। আরেকটা সেন্টেন্স এখানে দেখেন, if English language learners watch TED Talks on the internet, they would expand their knowledge. As a result, they would be more intelligent. হ্যাঁ, তাহলে এই পুরোটাকে আমরা একটা সেন্টেন্সের মধ্যে দেখেন কিভাবে এটা করা যায়। Where English language learners to watch TED Talks on YouTube, they would be able to, দেখেন they will, আমরা কিন্তু সহসা ইউজ করে ফেলতে পারি they would expand। এটাকেই আমি কি করেছি, they would be able to expand। would expand ছিল, একই মিনিং আসতেছে, এখানে আমি আর একটু সাজিয়ে গুছিয়ে, তাই না, একটু ডেকোরেশনটা বেশি করা হয়েছে। would expand না বলে বলেছি would be able to expand। তাহলে আপনি will be able to buy এভাবে আপনি দিয়ে দিতে পারেন, আরো ভালো এটা ইম্প্যাক্টটা রাখে যে আপনি ইউজ করতে পারছেন। আরেকটা স্ট্রাকচার, এটা কমন ইউজ না, তাই না? I will be able to buy, এরকম ভাবে he would be able to expand, এরকম ভাবে আমরা ইউজ করতে পারি। তা খুব সহজ, কিন্তু একটু আপনি এটাকে এক্সপ্যান্ড করে দিয়েছেন, দ্যাটস ইট, মিনিংটাও একই রকম থাকছে। তাহলে এগুলো আপনাকে কিছু টেকনিক শিখে নিতে হবে যে কিভাবে আপনি সেন্টেন্সকে বাড়াতে পারেন। আমি পাশাপাশি রাখার চেষ্টা করেছি যেন আপনি এটা বুঝতে সুবিধা হয় যে আসলে আমি কি করেছি, একই সেন্টেন্সকে আমরা এভাবে প্রেজেন্ট করতে পারি এবং সেটা গুণগত পরিবর্তনগুলো আমরা নিয়ে আসতে পারি, কোয়ালিটিটা এনহ্যান্স করতে পারি। এই যে এনহ্যান্স, ইনক্রিজের জায়গায় আমরা এনহ্যান্স বলতে পারি। জি বলেন মিস্টার রাশেদ, আপনি মনে হয় কিছু প্রশ্ন করতে চাচ্ছেন। এখানে ওয়্যারটা যে শুরুতে ইউজ করা হয়েছে, এখানে ইমাজিনেশন ক্ষেত্রে কি কিছু জন্য ইউজ করা হয়েছে? আমরা বলি না ওয়্যার আই আ কিং, যেমন ইফ আই ওয়্যার এ কিং যে ব্যাপারটা, তো ওয়্যার দিয়ে এখানে এসেছে, আর পরের যে ভার্বটা এইটা ইনফিনিটিভ ইউজ হবে, এটা একটা স্ট্রাকচার। এটা আপনারা এখন আমরা আরো পড়বো, এগুলো আলাদা আলাদা ভাবে আলোচনা করা হবে। ইফ আই ওয়্যার উইংস আই উড বি এবল টু ফ্লাই অন দ্য স্কাই। এবল না, সাপোজ আমি যদি বলি ইফ আই ওয়্যার ইউ, আমি যদি তুমি হতাম, তোমার জায়গায় থাকতাম, আই উড নট ডু দ্যাট, আমি এই কাজটা করতাম না। হ্যাঁ, আই উড নট ম্যারি হিম অর আই উড নট ম্যারি হার। তো তোমার জায়গায় আমি থাকলে আমি কবেই চলে যেতাম। এই যে ব্যাপারগুলো, মানে এটা হচ্ছে আনরিয়েল পাস্টের যে সিচুয়েশন, তা আমি তো আপনি না। তো ওই স্ট্রাকচারগুলো আমরা যেটা কন্ডিশনাল একটু আলোচনা করেছিলাম, কন্ডিশনালটা আবার আমরা ডিটেল করবো, কোনো সমস্যা নেই। তো স্ট্রাকচারটা দেখেন,
তাই না? Easy, it's not that difficult to understand. So where English language learners to watch TED Talks on YouTube, they would be able to expand their content knowledge. এখানে কি ছিল? Their knowledge. আর আমি কি বলেছি? Content knowledge. তাহলে আমরা কি ইউটিউব দেখে বা এটা কন্টেন্টের নলেজটা আমরা বাড়ে, তাই না? সো সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। Thus becoming more intelligent. এই তো একসাথে ওইটাকে ফ্রেজ করে দিয়েছি, thus becoming more intelligent। ওখানে as a result they would be more intelligent এভাবে না বলে thus একটা সেন্টেন্সের মধ্যে আমরা ফ্রেজ করে দিয়েছি, ওটা ক্লজও করি নাই, thus becoming more intelligent, সাবজেক্ট নাই, ভার্ব নাই, পার্টিসিপল করে দিয়েছি। সো these are the ways how you can make your structure like complex from basic to complex grammar। আশা করি আপনারা পার্থক্যটা বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে এতক্ষণ ধরে বেসিক গ্রামার বা ফান্ডামেন্টাল গ্রামার আর কমপ্লেক্স গ্রামারের যে কথাগুলো বলছিলাম, এটা একটু ডেমনস্ট্রেশন আপনাদের সামনে রাখার চেষ্টা করলাম। সামনে আরো আপনাদেরকে দেখাবো এবং আজকে একটু ব্যান্ড ডেসক্রিপ্টরের মাধ্যমে দেখাবো যে আসলে কি সেন্টেন্স লিখলে আপনি কারেক্ট লিখছেন কিন্তু আপনি 6 পাচ্ছেন বা 5 পাচ্ছেন, বা কি লিখলে আপনি 7 বা 8 বা 9 পেতে পারেন স্ট্রাকচারগুলো, সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করেছি যে ব্যান্ড ডেসক্রিপ্টরে যা যা তারা বলেছে। আপনাদেরকে তো পড়িয়েছিলাম প্রথম দিনই, বলা হয়েছিল যে কি স্পিকিং এ কি করলে আমরা 8 পাবো, কি করলে 5 পাবো, কি কি থাকলে আপনার কি কি হলে, ভুল কতটুকু হলে, সেগুলো সব কিন্তু আপনার গাইডলাইনে ব্রিটিশ কাউন্সিলে দেয়াই থাকে। সো আপনারা যেটা হয়, স্টুডেন্টরা বলেন বা আমরা এটা খুব ডিটেইল জানি না, জানার চেষ্টা করি না বা এটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি না। আসলে কি হলে আপনাকে কনসিডার করা হবে সেটা যদি আপনি জানতে পারেন তাহলে আপনার জন্য সেটা হওয়াটা সহজ, না হলে আপনাকে গেস করতেই হবে। সো আমরা সবকিছু থিওরিটিক্যালি বিষয়টাকে ক্লিয়ার করার চেষ্টা করব, সময় নিচ্ছি, নো প্রবলেম। আমরা ভালো করে ডিটেল জানবো, আমরা ইনফরমেটিভ আমরা হওয়ার চেষ্টা করব। যত বেশি আমার ইনফরমেশনে ক্ল্যারিটি থাকবে তত বেশি আমি সেটার এক্সিকিউশনে আমার পারফেকশন চলে আসবে। ওকে, সো আমি আশাই করতে পারি যে আপনারা ধরতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি, ক্লিয়ার হয়েছে। তো এখন আসেন গ্রামাটিক্যাল অ্যাকুরেসি বলতে আমরা কি বুঝি। গ্রামাটিক্যাল অ্যাকুরেসি যে কথাটা বলছি, তাহলে গ্রামাটিক্যালি অ্যাকুরেট হতে হবে, এই তো সিম্পল জিনিস। So you must be able to understand advanced structures of grammar and use them correctly to score well in this criterion. Errors happen when you do not know how to use a grammatical concept. মানে গ্রামাটিক্যাল ভুল আপনি তখনই করবেন যখন আপনার এই কনসেপ্টের আইডিয়া নাই। যদি আপনার আইডিয়া থাকে তাহলে আপনি ভুল করবেন না, এটা সিম্পল লজিক। সো তখনই মানুষ গ্রামাটিক্যাল ভুলটা করে যখন সে গ্রামাটিক্যাল রুলটা সে জানে না, কনসেপ্টটা সম্পর্কে তার আইডিয়া নাই। যেমন এখন রাশেদ সাহেব যে আইডিয়াটা কথা বললেন, আপনি একটু কন্ডিশনাল আইডিয়া আছে, এই জন্য আপনি কিন্তু ধরতে পেরেছেন এটা কি ওটাই কিনা, হ্যাঁ এ কি সেই কিনা, স্কুল যাদের ছোটবেলায় আমার একই সাথে ক্লাসে পড়তো, এইরকম একটা ব্যাপার, তাই না? আপনি রিলেট কানেক্ট করতে পারছেন। সো হাউএভার you can still score well if you make small slips that are unintended, because this can happen in a natural conversation even though you are aware of the correct grammatical structure. হতে পারে না, একটু টুকটাক ভুল হয়ে যেতে পারে। তো এটা খুব বেশি ধর্তব্য বিষয় না। আপনি যদি এরটা আপনার আরো বাকি সেন্টেন্সরা আছে সে তারা সাপোর্ট দিবে যে না 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 এই ভুল সে আসলে ভুল করেছে, এটা সে মানে বুঝে বা না জানার কারণে ভুল হয়নি, সে এটা ভুল হয়ে গেছে। এইরকম ভুল হলেও আমাদের মনে করি যে আমরা স্পিকিং এ কোনো কিছু ভুল করে ফেললাম, তারপর যখন কারেক্ট করার চেষ্টা করি তখন বারবার সরি সরি বলতে থাকি। তো এটা করবেন না। আপনি ভুল বলে ফেললে আপনি গোজ লিখে বলে ফেলছেন আই গো, ওকে, আপনি এটাকে কারেক্ট করছেন আই ওয়েন্ট, কারেক্ট করে ফেলেছেন, ইটস ওকে। তাহলে আপনার এক্সামিনে বুঝবে যে ইউ গট দ্য সেন্স, আপনার সেই গ্রামাটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আছে, আপনি ইউ ক্যান কারেক্ট ইউর মিস্টেক, ইউ ক্যান মেক ইট ইজিলি, তাই না? খুব বেশি স্ট্রাগল হচ্ছে না, আপনি নিজেই নিজের ভুলটাকে এররটাকে কারেক্ট করতে পারেন। সো এটাও কিন্তু নোটিস হবে এবং অ্যাপ্রিসিয়েটেড হবে। তার মানে ইচ্ছা করে আবার ভুল করে কারেক্ট করতে যায় না, সো এটা করার দরকার নেই। যদি আপনি ঠিক স্ট্রাকচার করতেই পারেন, আপনি শুধু শুধু স্যার আমার এই কথায় যে আপনি যদি ভুল করেই করেন তো এটাও নোটিস হবে আর অ্যাপ্রিসিয়েটেড হবে, মানে ওটাতে মার্কস কাটা যাবে না, এই হচ্ছে অ্যাপ্রিসিয়েশন, তাই না?
সো স্লিপস আর স্মল ওয়ান টাইম মিস্টেক দ্যাট মে হ্যাপেন ডিউ টু কেয়ারলেসনেস। এটাকে আমি স্লিপস বলছি, এটা আবার ভুল বুঝবেন না যে হ্যাঁ ভুল হয়ে গেছে আবার এটা। সো মিস্টেকেন দ্যাট মে হ্যাপেন ডিউ টু কেয়ারলেসনেস অর সিম্পলি আ স্লিপ অফ দ্য টাং। On the other hand, consistent errors that you repeat throughout your test would negatively impact your speaking score. আপনি বারবার একই ভুল করে যাচ্ছেন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে এস বারবারই আপনি মিস করছেন, তখন তো এটা প্রমাণিত যে আপনার এটা ভুল হয়। যেটা ভুল হয়, আপনি ভুল করেন, সেটার জন্য মার্কস কেটে নেওয়া হবে। ওকে, ঠিক আছে। সো যে আমাদের একটা মিথ আছে কমপ্লেক্স সেন্টেন্স বলতে, যেটা আমি বললাম, মিসকনসেপশনটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স মানেই মনে করা হয় যে ইজ এ লং সেন্টেন্স উইথ বিগ ওয়ার্ডস। এটাকে আমরা মনে করি, মানে আমার টিচিং এক্সপিরিয়েন্সে স্টুডেন্টদের যে আন্ডারস্ট্যান্ডিং আমি পেয়েছি বা ফিডব্যাক যেটা পেয়েছি, আমার কাছে মনে হচ্ছে তারা মনে করে কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে বড় বড় শব্দ এবং বড় বড় সেন্টেন্স। আমি কিন্তু একটু আগে বড় সেন্টেন্স দেখিয়েছি এবং সেটা সিম্পল সেন্টেন্স কেন হয়েছে সেটাও আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। সো রিয়েলিটিটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স ইজ সিম্পলি আ সেন্টেন্স উইথ এ সাবঅর্ডিনেট ক্লজ, দ্যাটস ইট। সাবঅর্ডিনেট ক্লজ থাকতে হয়, মানে সাবঅর্ডিনেট কনজাংশন থাকতে হয়, যেটাকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ বলি। ক্লজের ক্লাসটা একটু দেখবেন না, একটু রিভিউ করে। হ্যাঁ, আপনাদের সবগুলো ক্লাস কিন্তু আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে কিন্তু আপলোড করা হয়েছে আপনাদের জন্য। আপনারা সেগুলো বারবার আপনারা দেখছেন। রেগুলার ক্লাসগুলো কিন্তু আপনারা সবাই করছেন না। হ্যাঁ, সো ক্লাসগুলো দেখবেন। আপনার যদি এই মোটিভেশন না থাকে যে আপনি লাইভ ক্লাসটা অবশ্যই করতে হবে, ম্যান্ডেটরি। এবং এই ক্লাসটাই যখন আপনি আবার একটু সময় নিয়ে যে স্লাইডটাতে আপনার পার্টিকুলারলি একটু সমস্যা হচ্ছে সেটাতে একটু আপনি পজ দিয়ে আপনি বুঝে নিয়ে হাতে কলমে খাতা কলমে আপনি লিখে লিখে করবেন, তখন কিন্তু আপনার পড়ালেখাটা বেশ ভালো হবে। সেটাই আমাদের উদ্দেশ্য, তাই না? আপনাকে এই ক্লাসটা করবেন, এখানে আপনি মানে বুঝে নিচ্ছেন আমার ডেলিভারেশনটা, যে ডেলিভারিটা দিচ্ছি সেটার উপরে আপনার কোনো কোয়ারিজ থাকলে, যেমন রাষ্ট্র সাহেব একটু প্রশ্ন করলেন, এভাবে ক্ল্যারিফাই করে নিয়ে আপনার যদি ক্ল্যারিটি থাকে আন্ডারস্ট্যান্ডিং এ, তারপর যখন আপনি আবার এটাকে প্রিপেয়ার করছেন, সেটাই। হ্যাঁ, গরু কিভাবে খাবার খায়, সে খেতেই থাকে ঘাস। যখন সে অবসরে থাকে আবার খাবারগুলোকে সে বের করে নিয়ে আসে, তারপরে সেগুলোকে সে এটা বিটস অ্যান্ড বাইটস, এটাকে চাবি আবার মুখে নিয়ে আসে, মুখে নিয়ে এরপরে কুচি কুচি করে তারপর সেটা ইউজ করে আবার খায়। তো আমরা যখনই এটা ইউনিভার্সিটি বলেন, কলেজ বলেন, যেখানেই নিয়ম কি পড়ালেখা করার, এবং কেন আমরা ভালো স্টুডেন্ট হতে পারি না, এটা প্রথম কাজ হচ্ছে আপনি লেকচার ক্লাস অ্যাটেন্ড করবেন এখনই, যেমন আপনার বসা উচিত খাতা কলম নিয়ে, আমি যা যা বলছি এখানে একটু নোট করে টুকে রাখবেন। আবার যখন এই রেকর্ড ক্লাসটা আপনি আবার অবসর সময়ে আপনি দেখবেন এবং আপনার নোটের সাথে মিলিয়ে মিলিয়ে পড়বেন, দেখবেন আপনার ব্রেনে একদম এটা ফিক্স হয়ে যাবে। তো এই কাজটা স্টুডেন্টরা আপনারা করছেন না বলেই আপনারা একটু পিছিয়ে আছেন, এবং তারপরে আপনি পিছিয়ে পড়ছেন আপনার কর্মকাণ্ডের কারণে, এবং আপনি তারপরে ইনফেরিয়র কমপ্লেক্সিটি ভুগছেন যে আমার ইংলিশটা ভালো না বা আমি তো ভালো স্টুডেন্ট না। এই বিশ্বাসটা আপনার কর্মের কারণেই হচ্ছে, এবং আপনি এটাকে আরো বেশি নেগেটিভিটির দিকে নিয়ে যাচ্ছেন। কেউ জন্মগতভাবে কিন্তু খারাপ স্টুডেন্ট হয় না, আমাদের কর্মকাণ্ডের উপরে। তো আপনি যদি ভালো স্টুডেন্ট হতে চান, ভালো কিছু করতে চান, তাহলে আপনাকে ক্লাস অ্যাটেন্ড করতে হবে, নোট নিতে হবে সব সময়ের জন্য, অ্যাক্টিভ লার্নিং। এখন আপনারা জয়েন করে যদি ঘুমিয়ে থাকেন, তাই না, তারপর ক্লাস শেষ হয়ে গেল, দেখবেন যে এটা ক্লোজ হয়ে গেছে, এটা হওয়া উচিত না। আপনি অ্যাক্টিভ, এখন একেবারে চেয়ার টেবিলে বসে খাতা কলমে এটা নোট নিবেন, বুঝে নিবেন, আপনার বোঝাপড়াটা ক্লিয়ার করবেন, তারপরে এটাকে আবার রিভিউ করতে হবে। তো এভাবে যখন আপনি রিভিউ করবেন তখন ওটা পার্মানেন্ট হয়ে যাবে। আনলেস আনটিল ইউ রিপিট দ্য ক্লাস অর রিপিট দ্য রেকর্ডেড ক্লাস, এটা কখনোই হবে না। তো অনলাইনটা একদিক দিয়ে যদি নেগেটিভ হয়, যে এটার কারণে স্টুডেন্টরা খুব মনোযোগী বা আমরা ওভাবে তদারকি করতে পারি না, আবার একদিক দিয়ে কিন্তু এটা আপনার জন্য খুবই এফেক্টিভ হওয়ার কথা, কারণ এই রেকর্ড ক্লাসটা আপনার পাচ্ছেন পরে, এটা রেকর্ড থাকছে। আমি অফলাইনে আমি ফিজিক্যালি ক্লাস নিলে ওটা তো রেকর্ড করে আপনাকে দিতে পারছি, তাই না? হ্যাঁ, অনেক সময় স্টুডেন্টরা ভয়েস রেকর্ড করে নিয়ে যায়, তারা রেকর্ড করতেই থাকে, তারা মনে করে যে এটা পরে বাসায় গিয়ে শুনবো, কিন্তু আর শোনা হয় না। এই জন্য ক্লাসটা মনোযোগ দিয়ে এখানে করবেন এবং এই ক্লাসটা অবশ্যই রিপিট করে শুনবেন, দেখবেন আপনার এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। আপনি প্রতিদিন প্রত্যেকটা ক্লাস, প্রতিদিনের অ্যাক্টিভিটিস যদি আপনি ডেইলি করতে পারেন, ট্রাস্ট মি, আপনার 3 মাস সময় যথেষ্ট আপনার ইংলিশটাকে ইমপ্রুভ করার জন্য। তো এই কাজটা করবেন আশা করি। ওকে, সো দেখেন কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ, দ্যাটস ইট, কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায়।
এখন খেয়াল করেন আমরা ব্যান্ড 5 এ পাচ্ছেন, আপনি সেন্টেন্স লিখছেন আই লাইক পিৎজা, ইট ইজ ডেলিশিয়াস, আই ইট ইট এভরি ডে, এভরি ফ্রাইডে, এটা লিখছেন, তাই না? দেখেন সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স আপনি পাচ্ছেন না, 5.5 আপনি পেয়ে যাবেন, ভুল হচ্ছে না যদিও, কিন্তু আপনি এই স্ট্রাকচার দিয়ে এই সেন্টেন্স বলে আপনি সেটাতে 8 পাবেন না, 7 পাবেন না। সো এটার আরেকটু অ্যাডভান্স কি হতে পারে, আপনি একটা ইউজ করেছেন এখানে, খেয়াল করেন আমি কমপ্লেক্স থেকে প্রথমে কম্পাউন্ড ইউজ করেছি, আই লাইক পিৎজা বাট ইট ইজ আনহেলদি, দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বাট দিয়ে যুক্ত করেছি, তারপরে আবার একটা কমপ্লেক্স দিয়েছি, সো আই অনলি ইট অন ফ্রাইডেজ। তিনটা সেন্টেন্সকে আমি একটা সেন্টেন্সের মধ্যে নিয়ে আসলাম, কমপ্লেক্স এবং কম্পাউন্ড দুটো ইউজ করেছি। 6:30-7 পর্যন্ত এটা যাবে। আপনার ডিকশন এবং ভোকাবুলারি এগুলো উপর ডিপেন্ড করবে 7 পাওয়া না পাওয়া। এটাকে আরো একটু আমরা যদি অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে পারি, কি কমপ্লেক্স করেছি দেখেন, বাট এটা কম্পাউন্ড ছিল, এটাকে কমপ্লেক্স করেছি। অলদো পিৎজা ইজ কনসিডার্ড আনহেলদি, আপনি বলছেন না আনহেলদি, এটাকে আনহেলদি বলা হয় বা ধরা হয়, কে করছে? এক্সপার্ট বলেন বা কোনো ইনস্টিটিউশন, কোনো অর্গানাইজেশন, কোনো মেডিকেল ইউনিট বা ডক্টরস বা সায়েন্টিস্ট, যেটাই হোক, বায়োলজিস্ট, যারাই এটাকে অ্যানালিসিস করে, বলছে এখানে আপনি প্যাসিভ স্ট্রাকচার ইউজ করেছেন কি, আপনি প্রথম যে সেন্টেন্সটা ইউজ করেছেন সাবঅর্ডিনেট কনজাংশন দিয়েছেন অলদো, এবং প্রথমটা সাবঅর্ডিনেট ক্লজ, এবং এখানে সাবজেক্ট এবং ভার্ব আপনি ইউজ করেছেন, কিন্তু সেন্টেন্সটা হচ্ছে প্যাসিভ স্ট্রাকচার। পিৎজা ইজ কনসিডার্ড, আই কনসিডার পিৎজা অ্যাজ আনহেলদি, বলছে পিৎজা ইজ কনসিডার্ড আনহেলদি, অলদো পিৎজা ইজ কনসিডার্ড আনহেলদি, আই ইন্ডালজ মানে এটা আমি খুব মানে খাই, মানে ভালোবেসে খাওয়ার ব্যাপারটা, এটা একটু পছন্দ করে খাওয়ার ব্যাপার, ইন্ডালজ, অথবা খাওয়া, ইন্ডালজ আপনি ইউজ করতে পারেন। তাহলে এখানে একটা ওয়ার্ড ভোকাবুলারি শিখে নেন, এটা চেষ্টা করেন। আই ইন্ডালজ ইট ইন, আই ইন্ডালজ ইন ইট এভরি ফ্রাইডে, আই ইন্ডালজ ইন, এটা হচ্ছে আপনার ভার্বাল ফ্রেজ, ভার্ব এবং প্রিপোজিশন, আই ইন্ডালজ ইন, এরপরে ইট অবজেক্ট, আর এটাকে আমি খাই, every Friday, adverbial phrase, তাই না? Adverb of time, every Friday, because it is my favorite comfort food. শুধু ফেভারিট ফুডই বলি না, আরেকটা মাঝখানে ফিলার ঢুকাই দিছি, কমফোর্ট ফুড, মানে শুধু পছন্দের এবং আমি খেয়ে আরাম পাই, এটা ভালো লাগে আমার, তাই না? সিম্পল দেখেন ওখানে কি লিখেছেন আর এখানে কি লিখেছেন, আপনি ওয়ার্ডের সাথে আরেকটা আপনি অ্যাডজেক্টিভ ঢুকিয়ে দিয়েছেন। আমরা আলোচনা একটু করেছিলাম যে নাউনও যদি নাউনের আগে বসে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, তাই না? ওকে, চলেন আমরা যেটা বলছি যে স্পিকিং পার্টের ক্ষেত্রে যদি আমরা দেখি, আমি আপনাদেরকে বলেছিলাম আপনাদের কিন্তু সবগুলো টেন্স লাগে না, আমরা কথাও বলি না সব টেন্সে, এবং আপনারা বাই দিস টাইম বুঝেও গেছেন যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলো শুধু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ছাড়া বাকি দুটো ইউজ আমরা কখনোই খুব একটা করেও না, আমাদেরকে আমরা দেখিও না। তো সেই বিষয়ে আমরা কি কি আসলে ব্যবহার করি আমরা যখন কথা বলি, বিশেষ করে পার্ট 1, স্পিকিং পার্টে 3টা পার্ট থাকে, স্পিকিং এক্সামে পার্ট 1, পার্ট 2, পার্ট 3। পার্ট 1-এ আপনার বেসিক ডিসকাশন আপনার হয়, ইন্টারোগেশন, এখানে দুজনই কথা বলে, আপনাকে প্রশ্ন করবে, আপনাকে উত্তর দিতে হবে। পার্ট 2-এ আপনাকে একটা কিওয়ার্ড সেগমেন্ট, একটা টপিক দেওয়া হবে, সেখানে আপনি শুধু কথা বলবেন 2 মিনিট ধরে, 1 মিনিট প্রিপারেশন টাইম পাবেন, এবং তারপর আপনি বলবেন এই জায়গায়। এরপরে পার্ট 3, যেটা পার্ট 3-তে আপনার বলা যে টপিকের উপরে বেস করে আপনাকে আরো অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন করা হবে। এরপরে সেখানে আপনি কিভাবে অ্যাড্রেস করেন, সেখানে কিভাবে টাস্ক রেসপন্স করেন, আপনার সিচুয়েশনকে এক্সপ্লেইন করেন, রিজনিং দিতে পারেন, কজ এন্ড ইফেক্টকে প্রেজেন্ট করতে পারেন, সেগুলোকে এভালুয়েট করা হয়। আজকে আমরা শুধু পার্ট 1 নিয়ে থাকবো, পার্ট 1টাই আলোচনা করব, এটা দেখার এবং বোঝার চেষ্টা করব। সো প্রেজেন্ট সিম্পল, যেখানে আমরা দেখছি যে হ্যাবিটের ক্ষেত্রে আমরা সিম্পল টেন্সটা ইউজ করি, আপনার জেনারেল ট্রুথস অর ফ্যাক্টস, এটার ক্ষেত্রে কোয়েশ্চেন কেমন হতে পারে, এক্সাম্পল কোয়েশ্চেন, ডু ইউ ওয়ার্ক, দেখেন আপনি যখন প্রশ্ন করা হচ্ছে আপনি কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনবেন ও কোন টেন্সে আপনাকে কথা বলছে, প্রশ্ন করছে। আপনি যদি ওই টেন্সটাকেই রিপিট করে যখন অ্যান্সার করবেন, আর ইউ আ স্টুডেন্ট, আপনি অ্যান্সার কি, ইয়েস আই এম আ স্টুডেন্ট, নো আই এম সার্ভিস হোল্ডার, আপনি কিন্তু একই টেন্সে কিন্তু রিপ্লাই করছেন। ওকে, সো এই টেন্সটা বোঝাটাও খুব ইম্পর্টেন্ট, কোন টেন্সে কোয়েশ্চেন করছে, ডু ইউ ওয়ার্ক অর আর ইউ স্টুডেন্ট।
সিম্পল পাস্ট আমরা কখন ইউজ করি, বা পাস্ট সিম্পল কমপ্লিটেড অ্যাকশন, যে কাজটা হয়ে গেছে, গতকাল করেছেন বা গত বছর বা 100 বছর আগে যে কাজটা কমপ্লিট হয়ে গেছে, আপনার শৈশবের সময়ের কথা। প্রশ্ন কেমন হতে পারে, ডিড ইউ এনজয় ইয়োর চাইল্ডহুড? এটাকেই যখন আপনি অ্যাসার্টিভে বলবেন তখন আর ডিড তো আসবে না, ইয়া আই এনজয়েড মাই চাইল্ডহুড থরলি, বা আরো এক্সপ্যান্ড করতে পারেন, আরো কমপ্লেক্স স্ট্রাকচারে ইউজ করতে পারেন, বোঝার জন্য এতটুকু ছোট করে আপনাকে এটাকে বলছি। সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন, যখন এটা টাইম ছাড়া, যেটা আপনি এক্সপিরিয়েন্স করেছেন, অর আপনি এটা কমপ্লিট অ্যাকশনের ক্ষেত্রে আপনি প্রেজেন্ট পারফেক্ট ইউজ করবেন। যেমন সেন্টেন্স হতে পারে, হ্যাভ ইউ ভিজিটেড মেনি মিউজিয়াম? মিউজিয়াম, অনেক মিউজিয়াম আপনি কি ভিজিট করেছেন কিনা, দেখেন প্রেজেন্ট পারফেক্ট ইউজ করেছেন। I have been to many museums, or I have visited a lot of number of museums in my student life, বা যে কোনো ভাবে বলা যেতে পারে। প্রেজেন্ট কন্টিনিউয়াস যেটা হচ্ছে আপনার কারেন্ট টেম্পোরারি সিচুয়েশন, এখন কোনো কিছু করছেন, এই কাজটা আপনি সবসময় করেন না, এখন কিছু করছেন, এখন হয়তো কারোর সাথে ফোনে কথা বলছেন, এখন হয়তো ক্লাস করছেন, আপনি সারাদিনই কিন্তু ক্লাস করছেন না। তো এই জায়গাটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করি। আমরা অ্যান্সার করার সময় করব। কোয়েশ্চেনটা কেমন হতে পারে, হোয়াট আর ইউ স্টাডিং অ্যাট দ্য মোমেন্ট? এখন আপনি কি পড়ালেখা করছেন বা কি পড়ছেন? ওকে, চলেন আমরা কিছু সাবজেক্ট ফর এগ্রিমেন্টের বিষয়গুলো একটু দেখে ফেলি, যেটা আমরা ভুল করে ফেলি। মাই ফ্রেন্ড বলতে তো একজন, তাই না? মাই ফ্রেন্ডস যদি হতো তাহলে একাধিক ব্যক্তি বা মানুষের কথা বলা হতো। তো আপনি জানেন রুলসটা হচ্ছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে, এখানে ভার্বের এস বা ইএস যুক্ত হবে। তো এখন দেখেন, আগে ফোকাস করেন যে যখন যে বিষয় নিয়ে আলোচনা করছি এটাতে ফোকাস করবেন। হি, শি, এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এইট কারো নাম, কোনো ব্যক্তি, মাই ফাদার, মাই মাদার, মাই সিস্টার, এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। মাই ফাদার কে, হি, উনি তো একজনই। মাই মাদার, মাই সিস্টার, মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ডস, বন্ধুরা। তো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস যুক্ত হয় প্রেজেন্ট সিম্পলে, সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করা হয়। সো ভার্বের প্রেজেন্ট ফর্ম লিভ, ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে লিভ এবং লিভস। ফার্স্ট পারসন বা প্লুরালের ক্ষেত্রে লিভ হয়, থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে লিভস হয়। সো মাই ফ্রেন্ড লিভ ইন ঢাকা, এই জায়গায় আমি কি ভুল হয়েছে, এটা কি হবে, মাই ফ্রেন্ড লিভস ইন ঢাকা। সো আরেকটা আছে এভরিওয়ান, নোবডি, সামবডি, সামওয়ান, সামথিং, নোবডি, নো ওয়ান, নাথিং, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, এরকম আমরা মনে করি এটা তো প্লুরাল মনে হয়, এভরিওয়ান মানে সবাইকে বলছি। মনে রাখবেন, যখনই কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে এভরিওয়ান, এভরিথিং, এভরিবডি, সামবডি, সামওয়ান, সামথিং, নোবডি, নো ওয়ান, নাথিং, এরকম যদি সাবজেক্ট হিসেবে আসে, এরপরে ভার্ব আসে, তাহলে এগুলো সবসময় সিঙ্গুলার হবে, এবং তারপরে ভার্বে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। বুঝতে পেরেছেন? ভার্বের এস বা ইএস যুক্ত হবে। তো এটা নিয়ে কখনোই কনফিউজ থাকবেন না, এটা একটা রুল, গ্রামারের রুল। So words like everyone, somebody, nobody represent a group, but they are grammatically singular. মনে রাখবেন সারা জীবনের জন্য। Everyone know the answer হবে না, everyone knows the answer. Everyone is present in the class. Everyone presents in the hall room. এইরকম ভাবে আসবে। ওকে, চলেন আমরা একটু দেখি 5টা বেসিক্স জিনিস জানা আইএলটিএস এর ব্যাপারে, গ্রামার বেসিক কিছু আলোচনা করে ফেলি। While it's a good idea to have a firm grasp, control আর কি, on English grammar in general, there are a few specific areas you may want to focus on to perfect your grammar for IELTS. কি কি সেগুলো? First of all, heading number 1, sentence structures and forms. এটা আপনাকে মনে রাখতে হবে, সেন্টেন্স স্ট্রাকচার এবং ফর্ম। সো আপনি জানেন যে এখানে কি রকম সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স আছে, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড কমপ্লেক্স, একই সেন্টেন্সের মধ্যে কম্পাউন্ড আবার কমপ্লেক্স আমরা দেখেছি বাই দিস টাইম, আরো শিখবো, আরো দেখবো। You should aim to use a variety of these structures in your IELTS test. So it's a good idea to make sure you understand what they are and how they work. আরেকটা সেকেন্ড হেডলাইন, ওয়ার্ড অর্ডারটা যেন ঠিক জায়গায় ঠিক ওয়ার্ড বসে।
তো এটা আমরা আলোচনা করেছি। আবার এখানে এই ভুলটা যেন না হয় সেটা খেয়াল করেন। Putting your words in the right order in the right order will make a big difference in your mastery of English. খেয়াল করেন সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে মেইন ভার্ব, তারপর অবজেক্ট, তারপরে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব গুলো তারপরে বসবে, তাই না? সো অ্যাডভার্ব আপনার ভার্বের আগে বসবে না যদি সেটা ভার্বকে মডিফাই করে, খেয়াল করেছেন নিশ্চয়ই। সো দে স্টাডিড স্টুডেন্ট বিহেভিয়ার ফর 5 years, সাবজেক্ট, ভার্ব, এরপরে অবজেক্ট, এরপরে এক্সটেনশন বা অ্যাডভার্ব অফ টাইম। এটাই যদি এমন হতো তাহলে ভুল হতো আর কি, আমি ভুলটা আগে লিখতে পারতাম, কারেক্টটা তারপর লিখতে পারতাম, আমি সঠিকটাকে আগে ফোকাস করছি। সরি। তো এটা কিভাবে মানে ভুল হয়ে যেতে পারে, সরি। সো যদি আপনি সেন্টেন্সটা এভাবে লিখেন, দে ফর 5 years স্টাডিড স্টুডেন্ট বিহেভিয়ার, সেন্টেন্স ভুল হয়ে যাবে। আপনি সাবজেক্টের পরে নাউন পরে আপনি অ্যাডভার্ব, এখানে অ্যাডভার্ব অফ টাইম বসাতে পারবেন না, এই জায়গাটা এটার জায়গা না। আচ্ছা, আবার কোয়েশ্চেন এখানে খেয়াল করেন, কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা অনেক সময় প্রশ্ন করে ফেলি, ইন্টারোগেটিভ সেন্টেন্স কেমন হওয়ার কথা? হেল্পিং ভার্বটা সাবজেক্টের আগে আসবে, তখন না এটা ইন্টারোগেটিভ হয়। আমরা আমি দেখেছি আমাদের মধ্যে এই প্রবণতা আছে, সবাই শিক্ষিত অশিক্ষিত সবার মধ্যে, এবং এটা আরো আমাদের প্রতিবেশী দেশের মানুষের সাথেও কিছু পরিচয় আমার আছে, বন্ধু মহলও আছে। তো আমি দেখেছি প্রশ্নগুলো করি আমরা এরকম টোন দিয়ে প্রশ্ন করি, ইউ আর কামিং, এইভাবে আমরা প্রশ্ন করি। সো ইউ আর কামিং, এটা এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়েছে? হওয়ার কথা ছিল আর ইউ কামিং, এটা হওয়ার কথা ছিল, কিন্তু আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স ইউজ করে আমরা টোন দিয়ে ইন্টারোগেশন আমরা করে ফেলি, হোয়াট ইউ আর ডুইং হিয়ার। সো হওয়ার কথা কি ছিল, হোয়াট আর ইউ ডুইং হিয়ার, সাবজেক্টের আগে না আপনার হেল্পিং ভার্ব আসবে। আমরা বলে ফেলি ইউ হ্যাভ পেইড ইওর টিউশন ফিস, হু দিয়ে আমরা প্রশ্ন করি, স্ট্রাকচার হওয়ার কথা কি ছিল, হ্যাভ ইউ পেইড ইওর টিউশন ফিস, এইভাবে আসার কথা। তো খেয়াল করেন, হ্যাভ ইউ স্টাডিড স্টুডেন্ট বিহেভিয়ার, এটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা হওয়ার কথা, তাই না? এখানে কারেক্ট, এখানে ইন্টারোগেটিভ সাইন হবে, হ্যাভ ইউ স্টাডিড স্টুডেন্ট বিহেভিয়ার। ওকে, সো এখানে একটা ইন্টারোগেটিভ সাইন হবে, কিন্তু এখানে আমি আমার ইয়েটা হয়ে গেছে, আমি ফুল স্টপ দিয়ে দিয়েছি। নিচের সেন্টেন্সটা দেখেন, মানে ফোকাস করতে চেয়েছি যে আমরা অ্যাসার্টিভ লিখে আমরা প্রশ্ন করি। ওকে, সো এই জায়গায় আপনি দেখেন এখানে, তাহলে বিষয়টা ঠিক আছে, এটা কিন্তু ইন্টারোগেটিভ সাইন এখানে হবে, এটা এটা হবে না। ওকে, সো ইউ হ্যাভ স্টাডিড স্টুডেন্ট বিহেভিয়ার, এটা প্রশ্ন, এটা এটা ভুল সেন্টেন্স, দিস ইজ আ রং সেন্টেন্স। এটা আপনি এটাকে লাল কালি দিয়ে আরো ইনকারেক্ট করে বলে দেই, ঠিক আছে? এটা ভুল, মানে ভুল, এভাবে স্ট্রাকচার হয় না, ইন্টারোগেটিভ সেন্টেন্সে স্ট্রাকচারটা এভাবে হবে না। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে খেয়াল করেন, টাইটেল হচ্ছে থার্ড টাইটেল, নো ইওর টেন্সেস, কখন পাস্ট টেন্স হবে, কখন প্রেজেন্ট টেন্স হবে, কখন ফিউচার টেন্স হবে, ইউ শুড মাস্টার অন দিস। এটা নিয়ে আমরা ডিটেইল আলোচনা করেছি এবং আপনাদেরকে অনেক হোমওয়ার্ক দিয়েছি, 1080, তারপরে ওগুলোর আবার প্যাসিভ করতে বলেছি, 2160টা সেন্টেন্স হওয়ার কথা। তো সেগুলো এখনো পৌঁছায়নি আমার কাছে, মনে হয় ট্রাফিক জ্যামে পড়েছে, আমার কাছে পৌঁছাতে একটু সময় লাগছে আর কি। So tense refers to when an action takes place. There are 3 major tenses in English: past, present and future. Your ability to use all 3 correctly will have a big impact on how well you score on your IELTS writing and speaking tests. So past tense বলতে কি বোঝায়, দেখেন আপনার ভার্বের past form হয়েছে না, I took my IELTS test yesterday. প্রেজেন্ট টেন্স, আই এম টেকিং মাই আইএলটিএস টেস্ট টুডে। প্রেজেন্টের ক্ষেত্রে আপনি যখন ইন্ডিকেটর থাকছে, টাইম ইন্ডিকেটর আপনি ইউজ করতে পারেন, সেটা সিম্পল প্রেজেন্টই হতে পারে, এমন না, প্রেজেন্ট কন্টিনিউয়াসও হতে পারে, সেখানে আপনি টুডে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ফিউচার টেন্সের ক্ষেত্রে কি হবে, টুমরো আসবে এবং ভার্বের হেল্পিং ভার্ব হিসেবে উইল শ্যাল আসবে, তাই না? আই উইল টেক মাই আইএলটিএস টেস্ট টুমরো। তাহলে এই যে টেন্স দেখেন, পাস্ট টেন্সে ভার্বের কি ফর্ম চেঞ্জ হচ্ছে,
প্রেজেন্ট টেন্সে কি রকম হচ্ছে, ফিউচারে কেমন হচ্ছে, এই জায়গাটা ক্লিয়ার থাকতে হবে। এখানে ভুল করা যাবে না, এটা খুবই বেসিক ভুল। এই ভুলগুলো আপনি যদি বেশি 2-3 বার করে ফেলেন তাহলে কিন্তু আপনি 6 এর উপরে পেতে যাচ্ছেন না, মানে কঠিন হয়ে যাবে আপনার জন্য স্কোর তোলা। তো বেসিক আমরা অ্যাকুরেট থাকার চেষ্টা করব। আমরা অনেক বেশি কমপ্লেক্স করার আগে আমার যেন সেন্টেন্স অ্যাকুরেট হয়, এটা সর্বপ্রথম শর্ত হচ্ছে আপনার স্ট্রাকচার এবং আপনার গ্রামার কারেক্ট হতে হবে, তারপর না রেঞ্জের কথা আসছে। ওকে, so in addition there are different types of each tense according to when and how they are used. Make sure you are familiar with this. আমি আপনাদেরকে এটা বারবার করে ডিটেইল পড়িয়েছি, আপনারা পিছনের যে ক্লাসগুলো সাপ্লিমেন্টে যে আমার গ্রামার ক্লাসগুলো সেখানে আছে 1, 2, 3, 4 যে আছে 5টা ক্লাস গ্রামারের বাই দিস টাইম হয়েছে বেসিক গ্রামার নিয়ে। সিম্পল প্রেজেন্ট ফর when the action occurs regularly, তখন আমরা সিম্পল প্রেজেন্ট ইউজ করি। I study for my exam every day, he studies হতো, রাইট। কন্টিনিউয়াস হচ্ছে যখন একটা কন্টিনিউইং কোনো অ্যাকশন বর্তমানে হয়, সেক্ষেত্রে I am studying for my exam। পারফেক্ট টেন্স আমরা ইউজ করি যখন এটা অ্যাকশন যেটা কমপ্লিট হয়ে গেছে বর্তমানে, I have studied for my exam today। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা সময় টাইম এখানে অবশ্যই একটা টাইম জোন থাকবে। For when action shows a time frame from past to present, I have been studying for my exam for last 2 days or since yesterday। এভাবে আপনি এখানে আমরা যেটা for last 2 days, ওকে, এখানে অবশ্যই আপনার একটা টাইম মেনশন করতে হবে, তখন এটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না। এখানে আই এম স্টাডিং ফর মাই এক্সাম, এখানে যদি আমি এটা এই জায়গাটা লিখতাম আই এম স্টাডিং, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যেত যদি এটা না থাকে। আর যদি টাইমটা মেনশন করা থাকে তখন এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পার্থক্যটা হচ্ছে টাইম মেনশন করা আছে আর টাইম মেনশন করা নেই। দ্যাটস ইট। প্রোগ্রেসিভ, দুটোই প্রোগ্রেসিভ। আর ফর না দিয়ে যদি আমি এখানে সিন্স দিতাম, সিন্স মানডে অর সিন্স লাস্ট মানডে, সেটা আমি এখানে লিখতে পারতাম। তাহলে সিন্স যখন স্টার্টিং টাইমটা বলি আর ফর হচ্ছে টোটাল টাইমটা কাউন্ট করে বলি, সেটা আমরা কিভাবে জানি, এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, simple future for when the action is in the future, I will study for my exam। future continuous, এটা progressive, আগামীতে আমরা যেটা করব, or I'll be studying for my exam, এই ক্ষেত্রে আমি বলতে পারি, তাই তো। সো এটাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস যদি বলি যে for or from next Monday, এভাবে আমরা বলতে পারি, তাই না। ফ্রম হবে এইটা থেকে, সময়টা মেনশন করে দিলে তখন সেরকম আসবে। 4 নম্বর হেডলাইন, পাংচুয়েশন। Correct use of punctuation is particularly important for the writing section and can make a very big difference in the meaning of a sentence. Watch out for common mistakes such as, দেখেন এখানে নিচে খেয়াল করেন, আমরা যখন কি করব মানে কমাটা আমরা ইউজ করি না, হ্যাঁ, সেন্টেন্স আমরা লিখে যাই, আমরা মনে করি, কিন্তু সেন্টেন্সের একটা সৌন্দর্য আছে বা একটা পজ, একটা বোঝানোর ব্যাপার আছে। আপনি পাংচুয়েশনের মাধ্যমে কিন্তু আপনার সেন্টেন্স ব্রেকটাকে বোঝাতে পারেন। যেমন দেখেন এখানে আমি কারেক্টটাকে আগে লিখেছি, সুজান enjoys cooking her cat and her dog, তাই না। এনজয় তার যে পোষা বেড়াল এবং কুকুর আছে সেটার সাথে সে কুকিংটাকে পছন্দ করে। এখানে যদি আমি এটাকে কমা ছাড়া লিখতাম সুজান এনজয়স কুকিং হার ক্যাট, তাহলে কি হতো, কুকিং হার ক্যাট, তাহলে তার বিড়ালকে রান্না করতে সে পছন্দ করে, ব্যাপারটা একেবারেই ভয়াবহ ব্যাপার, তাই না। মানে সে যারা বিড়াল লালন পালন করে তারা তো ওটাকে রান্না করা মানে পছন্দই করবে না, এটা তো অবভিয়াস, তাই না। তাহলে আপনি কমা না দেওয়ার কারণে আপনার খেয়াল করেন কি দুর্ঘটনাটা ঘটে যেতে পারে মিনিং এ। সো এটা খুবই ইম্পর্টেন্ট, পাংচুয়েশন।
ইউজিং টু মেনি কমাস। এখন কমা দিতে যেহেতু বলেছি, এখন আপনি কমা দেয়া শুরু করলেন সবকিছুতে। ওকে, কি রকম খেয়াল করেন, আপনি বলছেন সুজান স্টাডিড ফর হার এক্সাম, তারপরে দিলেন কমা, সুজান স্টাডিড। দেখেন ইনকারেক্ট সেন্টেন্সটা আগে লিখিনি, কারেক্টটা আগে লিখেছি, কারণ সাধারণত আমরা ইনকারেক্টটা আগে লিখে কারেক্টটা করার চেষ্টা করি। আমি কারেক্টটাতে দিচ্ছি, কি করলে ভুল হবে সেটা দেখানোর চেষ্টা করেছি। সো সুজান স্টাডিড ফর হার এক্সাম, দেন ওয়েন্ট ফর এ ওয়াক টু ক্লিয়ার হার হেড। মাথা জ্যাম হয়ে গেছে, অনেক পড়তে পড়তে, অনেক লিখতে লিখতে, অনেকগুলো সেন্টেন্স লিখছেন, হাজার হাজার সেন্টেন্স লিখছেন, এই জন্য মাথা জ্যাম হয়ে গেছে। তো বিকালে একটু হাওয়া খেয়ে আসেন, একটু ঘুরে আসেন, সমস্যা নেই। সকালে একটু মর্নিং ওয়াক করেন, অসুবিধা নেই তো। কিন্তু তার মানে এই না যে মাথা জ্যাম হয়ে গেছে, থাক এখন আর লিখবো না, 2 দিন ব্রেক নিয়ে নেই। এই কাজ করতে যায় না, এই কাজই করছেন আপনারা, এই কাজ করবেন না। সো সুজান স্টাডিড ফর হার এক্সাম, সুজান স্টাডিড কমা দিচ্ছেন, তারপরে ফর হার এক্সাম কমা দিচ্ছেন, দেন ওয়েন্ট ফর এ ওয়াক কমা দিচ্ছেন টু ক্লিয়ার হার। স্যার যেহেতু বলছে কমা দিতে, আমি যেখানে কমা দিলেই আমার কিন্তু মিনিং বদলে যাবে। তো এখানে সুজান স্টাডিড ফর হার এক্সাম, এখানে কমা হবে না, মানে ভার্বের পরে যেটা আপনি বলছেন এখানে কমা দেয়া যায় না। সো যখন ক্লজকে আলাদা করতে হয় তখন কমা। পাংচুয়েশনের এটা ডিকশনারি কিনতে বলেছি, দেখবেন যে পিছনের দিকে পাংচুয়েশনের কিন্তু কিছু নিয়ম দেয়া আছে, তো ওখানে একটু পড়বেন। আমি তো পড়াবোই, ওখানে এখন থেকে ইন অ্যান্ড অ্যাডভান্স পড়েন যে কমা কখন ইউজ হয়, কোথায় কোথায় কমা ইউজ করা যায়, কোথায় আমার সেমিকোলন ইউজ করা যায়, কোথায় কোলন ইউজ করা যায়, এগুলো একটু পড়ার চেষ্টা করবেন। হ্যাঁ, তো সেগুলো আপনারই মানে আপনি বেনিফিটেড হবেন। দেখেন এখানে আরেকটা জিনিস আছে যে আমরা ইটস আর ইট ইজ এর মধ্যে পার্থক্য বুঝি না, দেয়ার আর দে আর এর পার্থক্যটা অনেক সময় আমরা গুলিয়ে ফেলি, হ্যাঁ, বলার ক্ষেত্রে। তো এটাও আমরা খেয়াল করব। দ্য ডগ ওয়েগড ইটস টেইল, তাই না? দে স্টাডিড ফর দেয়ার এক্সাম। এখন ইট কমা দিয়ে যদি, অ্যাপোস্ট্রফি দিয়ে যদি লিখতেন ইট ইজ, তাহলে ইট ইজ টেইল হয়ে যেত, ওটা ভুল হয়ে যেত, তাই না? ইটস মানে হচ্ছে আপনার এই যে আমরা এটা যেটা লিখি, এটা মানে হচ্ছে ইট ইজ, বুঝতে পেরেছেন? আর যেটা বলি আমরা ইটস দেয়ার, এটা হচ্ছে পজিটিভ, পজিটিভ নাও, ইটস টেইল, এটা লেজ। So they studied for their exam. Use its or their if you can replace the word with 2 words. যেমন it is raining না বলে আমরা it's raining বলতে পারি। They are walking না বলে আমরা they are walking, এভাবে আমরা ইউজ করতে পারি। তো এটার সাথে don't be confused. প্যাসিভ আর অ্যাক্টিভের ব্যাপারেও আপনাকে মানে পারদর্শী হতে হবে এবং সচেতন হতে হবে, আপনি কোনটা বলতে কি বলছেন, সেটা কেন বলছেন, ঠিকঠাক আছে কিনা, মিনিংটা যেন ঠিক থাকে। The active voice is direct and engaging, while the passive voice is more formal. The active voice tends to be used more in speech and communication, while the passive voice is often appropriate for academic or professional writing. Using them correctly can lend the right tone to your writing and speaking and can lead you to get a good band score. Keep it in your mind. দেখেন এখানে the dog chased the ball. Passive এটা কি? The ball was chased by the dog. In the above example, the active voice is more direct, concise and engaging. আরেকটা দেখেন সেন্টেন্স, Susan will present the final results tomorrow. The final results will be presented tomorrow. That's it. সাবজেক্ট আমরা যখন অমিট করি প্যাসিভ। সো এখানে প্যাসিভ, এখানে নিউট্রাল, এখানে সাব কে করছে এটা ইম্পর্টেন্ট না, এটা বেশি ফর্মাল। যখন কোনো কিছু এরকম ব্যাপার হয় ডিসিশন মেকিং, রেজাল্টের ক্ষেত্রে, এক্সামের ক্ষেত্রে, তখন এটা মানে মূল জিনিস হচ্ছে এক্সামটা। কে এক্সাম নিচ্ছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, এক্সাম ইজ ইম্পর্টেন্ট, এক্সাম উইল বি হেল্ড, রাইট? আমরা কি কি ভুলগুলো করি এবার একটু দেখি, চলেন। 5টা লিস্ট করেছি, 5 ধরনের ভুল। শুধু 5 ধরনের ভুল আছে এমন না, আজকে 5 ধরনের আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, সেটা খেয়াল করবেন। সো we know the rules but we forget them when speaking. This is called fossilization. মানে আপনি জানেন যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, জানেন, কিন্তু আপনি অভ্যাসগতভাবে এটা ভুল করতেছেন। এটাকে ফসিলাইজেশন বলে।
তো আমি যখন এই ওয়ার্ডটাকে সামনে বেশি বেশি করে ইউজ করব, আপনি বুঝতেই পারবেন যে এটা ফসিলাইজেশন বলতে কি বোঝাচ্ছি। এটা বিশেষ করে আপনাদের স্পিকিং এর ক্ষেত্রে আমি এটা এই ওয়ার্ডটাকে রেফার করি যে ফসিলাইজড হয়ে গেছে। মানে আপনাদের হয়তো কোনো যে এস সাউন্ডটা একটু অন্যরকম, বা আর সাউন্ডটা ক্লিয়ার হয় না, ছাড় আমি ঠিক ছিলাম, এই যে ছ ছ চলে আসে। তো এগুলো আপনি বুঝতে পারছেন, আপনাকে ফোনেটিক্সে ক্লাস দিয়েছি, আপনি পড়ছেন, স্টাডি করছেন, কিন্তু বলার সময় দেখবেন আপনার এই সাউন্ডগুলো। তো এটা এই জন্যই আপনাদেরকে কিন্তু ভিডিও রেকর্ডিং করতে বলেছি, যে ভিডিও রেকর্ড করে পোস্ট করার আগে তো ওটা আপনি আরেকবার দেখেন। তো দেখার সময় আপনি খেয়াল করতে পারেন তখন। এমনি যখন আমি বলি আমার এই ফসিলাইজেশন গুলো খেয়াল মানে ধরা পড়ে না, কিন্তু আপনি যখন আপনাকে বলতে শুনবেন তখন এটা আপনারটা মিস্টেকটা আপনি নিজেই ধরতে পারবেন। যখন আপনার ওই বলাটা সুন্দর লাগবে না বা বলাটা আপনার কাছে ফল্টি মনে হবে, তখন আপনি ওটাকে ইন্টেনশনালি বা কনসিয়াসলি ওটাকে কারেক্ট করতে পারবেন। আপনার মধ্যে ওই অ্যাওয়ারনেসটা না আসলে যে এটা আমার ভুল হচ্ছে, until unless you realize that you're committing mistake, you cannot correct your mistake. এই জন্যই আপনাদেরকে ভিডিও বেশি রেগুলার, মানে ভিডিও পোস্ট করলে হবে কি, রেগুলার আপনার একটা দুটো ভুল আপনার নিজের কাছেই ধরা পড়বে, তখন ওটা অটো কারেক্ট হয়ে যাবে আপনার কাছে। কিন্তু গ্রামার আমি দিচ্ছি, এখনই সময়, এটাই চান্স, হাই টাইম যে আপনি রেগুলার বেসিসে আপনারা ভিডিও পোস্ট করা, নিজের রেকর্ডিংটা আপনি রেকর্ড করছেন এবং শুনছেন। এটা যদি আপনি রেগুলার বেসিসে করতে পারেন, 1 মাসের মধ্যে আপনার পুরো স্ট্যাটাসই চেঞ্জ হয়ে যাবে, বলার এবং প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে। কারণ আমার তো কিছু ইনপুট থাকবে, আমি আপনাকে পার্সোনালি ফোন করে বা যে কোনো ভাবে আমি আপনার কাছে রিচ করে আমি আপনার যেগুলো ফিক্স করে দেয়া যাবে সেগুলো ফিক্স করব, আর যেগুলো কমন মিস্টেক অনেকেই করে সেগুলো হয়তো আমি ক্লাসে অ্যাড্রেস করে দেবো। অবশ্যই কারো নাম মেনশন না করেই সেটা অ্যাড্রেস করে থাকি, তাই না? যখন মনে করেন কখনো কখনো কাউকে একটু বুঝিয়ে দেওয়ার জন্য বলা হয়, কিন্তু সাধারণত যেটা করি আমি, সেটা হচ্ছে আপনার যে ইন্ডিভিজুয়াল যেগুলো মিস্টেক সেগুলো আপনাকে ইন্ডিভিজুয়ালি যোগাযোগ করে আমি সেটার ইনপুট দেওয়ার চেষ্টা করি, যে আপনি এই ভুলটা বা এটাকে এভাবে ওয়েটাও বাতলে দেই যে কিভাবে আপনি এটাকে ফিক্স করবেন। তো আপনি যদি আমাকে সেই রিসোর্স না দেন, আমি আপনাকে কিভাবে আপনাকে ইমপ্রুভমেন্ট প্ল্যান দিব? আপনার যদি ভিডিওস না থাকে, আপনার হোমওয়ার্ক না থাকে, আমার চেক করার মানে কোনো কিছুই নাই, আমি কিভাবে আপনাকে ফিডব্যাক দিব? তো আপনাকে ফিডব্যাক দিতে হবে আমার ফিডব্যাক পাওয়ার জন্য। তাহলে এবং আপনার রেগুলার চর্চার মাধ্যমে আপনাকেই আপনি আরো বেশি উন্নত করতে পারেন। এটা আপনাকেই আপনি বেনিফিটেড করছেন অথবা আপনাকে লুজার বানাচ্ছেন, ইটস আপ টু ইউ। সবকিছু আপনার হাতের কামাই। তো আমরা ভুলের মধ্যে যেটা ভুল করি, আমরা আর্টিকেলের ক্ষেত্রে একটু দেখে নেই। দেখেন, প্রথমবার যখন কোনো নাউনকে আমরা মেনশন করব তখন আমরা ইনডেফিনিট আর্টিকেল ইউজ করব, যেমন আই স আ ম্যান, তাই না? এরপরে যখন ওই নামটা সম্পর্কে, ওই নাউন সম্পর্কে, ওই মানুষ সম্পর্কে কথা বলবো তখন আমরা ডেফিনিট আর্টিকেল ইউজ করব। দ্য ম্যান ওয়াজ টল। এখন আপনি ওই কার ব্যাপারে কথা বলছি আপনি বুঝতেই পারছেন, তাই না? সো এরপরে দেখেন, আমরা জেনারেলাইজেশনের ক্ষেত্রে আমরা যেমন আই লাইক ডগস, যদি স্পেসিফিক গ্রুপ হয়, আই লাইক দ্য ডগস ইন মাই নেবারহুড, মানে আমার আমার এক প্রতিবেশীতে এক বন্ধু মানুষ আছে, তার কিছু কুকুর আছে, ওগুলো আমি খুব, ওদেরকে আমার খুব পছন্দ, এবং আমি গেলেই কুকুরগুলো আমার কাছে চলে আসে, দৌড়ে চলে আসে, হ্যাঁ, তো আমাকে খুব চেনে তারা। তো আই লাইক দ্য ডগস, তখন স্পেসিফিক আপনি কোনো কিছুকে স্পেসিফাই করবেন, তখন কিন্তু আপনার এখানে দা ইউজ করতে হবে। এরপর আরেকটা দেখেন, অনলি ওয়ান। সো এগুলোর ক্ষেত্রে আপনাকে দা ইউজ করতে হবে। অনলি, পৃথিবীতে যেটা একটাই আছে সেটার ক্ষেত্রে, যেমন সান একটা, মুন একটা, আকাশেতে আকাশে আছে কত লক্ষ লক্ষ তারা, চাঁদ কিন্তু একটাতে। তো এই যে ব্যাপার, যে যেটা একটা তার আগে দা ইউজ করব আমরা। দ্য সান, দি ইন্টারনেট, দি এনভায়রনমেন্ট, দ্য গভর্নমেন্ট। সো ইউনিক থিংস অলওয়েজ গেট দা। সো এখানে একটু আপনাদের হোমওয়ার্কের মতো দিয়েছি, আপনারা মানে এটা করবেন, এখানে কোনটা কোথায় ইউজ হবে, কোথায় এখানে এ হবে, কোথায় এন হবে, কোথায় দা হবে, খেয়াল করেন। আই ওয়েন্ট টু, এখানে, জি রাশেদ সাহেব বলেন। আচ্ছা, এখানে তো দি ইনভায়রনমেন্ট হবে না, আর দা গভর্নমেন্ট হবে, তাই না? জি জি, এটা কারণ হচ্ছে আপনার যখন প্রোনাউন্সিয়েশনের সময় আমি আপনাদেরকে শিখিয়েছিলাম
যখন কনসোনেন্ট সাউন্ড তখন আমরা দা প্রোনাউন্স করব, দ্য গভর্নমেন্ট। আর যখন ভাওয়েল সাউন্ড তখন আমরা দি প্রোনাউন্স করব। যেমন আমি কিন্তু বলছি দা সান, আমি দি সান বলছি না। আবার আমি বলছি দি ইন্টারনেট, আমি কিন্তু দা ইন্টারনেট বলছি না, তাই না? সেটা এখানে ওই বিষয়টা খেয়াল করবেন। এই জন্য পড়েও দিচ্ছি আপনাদের যেন সেটাও সুবিধা হয়। তাহলে আমরা দা এবং দি কখন বলবো, এটার প্রশ্ন আপনি করেছেন, আশা করি উত্তরটা পেয়েছেন। কে মাহমুদ মনে হয় হ্যান্ড রেজ করেছিলেন, কোনো প্রশ্ন আছে? স্যার যেটা কোশ্চেন ছিল ওটা আপনি অলরেডি ক্লিয়ার করে দিয়েছেন যে আসলে ইউনিক জি এটা কি টোটাল ইউনিভার্সের মধ্যে নাকি কোন একটা রিজন বেসিস এর মধ্যে, যে যদি ইউনিক থাকে তাহলে আমরা এটা ইউজ করব। জি জি ঠিক আছে। ওকে, সো এখানে দেখেন আই ওয়েন্ট টু স্টোর টু বাই, তারপরে আবার অ্যাপেল। তো প্রথম অ্যাপেলের আগে এটা ইনডেফিনিট, যে এটা প্রথম আমরা রেফার করব আই ওয়েন্ট টু আ স্টোর টু বাই অ্যান অ্যাপল, অথবা আপনি বলতে পারেন আই ওয়েন্ট টু দ্য স্টোর। যদি কোনো ডেফিনিট স্টোরের কথা আগে বলা থাকে আপনি বলতে পারেন দা কারেক্ট এও, আই ওয়েন্ট টু আ স্টোর টু বাই অ্যান অ্যাপল। তারপর আপনি বলছেন দা আপেল, এরপরে বলছেন দি অ্যাপল ওয়াজ ডেলিশিয়াস। এখানে কিন্তু দা বলে হবে না, হ্যাঁ, এখানে দি হবে, দি অ্যাপল। কেন? এই যে ভাওয়েল সাউন্ড, এটার জন্য আপনি ফোনেটিক্সে ক্লাস করেন, আপনাদের রেকর্ডেড ক্লাস আছে 2 নাম্বার 3 নাম্বার, দেখেন বারবার করে দেখেন, তাহলে আপনি সেখানে এরকম আলোচনা ডিসকাশন পেয়ে যাবেন। ক্লাসগুলো একটু লম্বা লম্বা ধৈর্য ধরে করবেন, কারণ আপনারা তো ছোট ছোট ভিডিও দেখে অভ্যস্ত, 5 মিনিট 10 মিনিট, আপনাদের টেম্পারমেন্টই থাকে না। একটু ক্লাসগুলো এত বড় ক্লাস, অস্বস্তি লেগে যায়। কিন্তু আপনি যদি সেই বিষয়টা এনজয় করেন পুরো ক্লাসটা, দেখবেন কিছু না কিছু অবশ্যই সেখানে লেসনটা চলে আসবে এবং আপনার সেই টেম্পারমেন্টটা তৈরি হয়ে যাবে। জি রাশিদ সাহেব বলেন। আচ্ছা, পরবর্তীতে দি ব্যবহার করা হয়েছে এখানে কি ওই স্পেসিফিক আপেলটা জন্য? হ্যাঁ, ওই আপেল গুলো কথা, যে বা আপেলটা আমি কিনলাম ওই আপেলটা খুবই ডেলিশিয়াস ছিল। প্রথমে ইনডেফিনিট, আই স আ ম্যান ইন দ্য পার্ক, আপনার সাথে কথা বলছি যে আমি একটা লোককে দেখলাম, ইউনো, তারপরে বলছি দ্য 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 ম্যান ওয়াজ ক্রাইং, লোকটা কান্না করছিল, তখন আমি বলছি না আ ম্যান ওয়াজ ক্রাইং, আমি কিন্তু অলরেডি তাকে রেফার করেছি এবং এখানে স্পেসিফাই করা হয়েছে, এই জন্য তারপরে ওই নাউনের আগে আর্টিকেলটা স্পেসিফিক আর্টিকেল বসবে। এখানে যেটা ডেফিনিট আর্টিকেল সেটা হচ্ছে দা বা দি। ভাওয়েল সাউন্ডের আগে দি পড়বো, কনসোনেন্ট সাউন্ডের আগে দা পড়বো। ভাওয়েল সাউন্ড কোনগুলো, কনসোনেন্ট সাউন্ড কোনগুলো, go back to the recorded class number 2 and 3, you will get that, you will get over there. প্রিপোজিশনের ক্ষেত্রে খেয়াল করেন, প্রিপোজিশন আমরা যখন এটা সেঞ্চুরির ক্ষেত্রে 2000 ধরেন 100 সেঞ্চুরি, সেঞ্চুরি মানে শতক যেটা বোঝায়, 21st সেঞ্চুরি, 19th সেঞ্চুরি, 17th সেঞ্চুরি, এরকম ভাবে। সো এইগুলোর আগে, বছরের আগে, মাসের আগে, সিটির আগে, দেশের আগে আমরা ইন ইউজ করব। ইন জুলাই, ইন 1971, ইন ঢাকা, এরকম ভাবে। হ্যাঁ, আমরা যখন অন ইউজ করব স্পেসিফিক ডেটের আগে, ডে এর আগে, দিনের আগে, হ্যাঁ, বারের আগে আমরা ইউজ করব অন, অন মানডে, অন সানডে, ইন মানডে, ইন সানডে, এটা না, একদম ক্লিয়ার করে দেওয়ার জন্য একেবারে এটা এখন থেকেই আর যেন ভুল না হয়, যে ডে এর আগে আমরা মানডে, বা ধরেন আপনার ডেট অফ বার্থ বলেন, বা আপনার কোনো মিটিং এ অ্যাটেন্ড করবেন অন 12th মে, ওকে, আজকে তো 14th মে, সো অন 15th মে, অন 17th মে, অন 17th মে আমাদের স্পোকেন যে ক্লাস শুরু হয়ে যাবে, আমরা সেই ক্লাসগুলো আমরা করব রবি মঙ্গল বৃহস্পতি। আপনারা 17 তারিখ থেকে আমাদের সকালে, এখন আজকে পর্যন্ত বা এই সপ্তাহ পর্যন্ত, শনিবারের আগ পর্যন্ত আমাদের এই ক্লাসটা আমরা এখনো শুরু করিনি, কারণ আমি চেয়েছি আপনাদের গ্রামার গুলো একটু বেটার করে, আপনাদের হোমওয়ার্ক কিছু করিয়ে, আপনাদের এক্সপার্টাইজ ডেভেলপ করে আমরা 17 তারিখ থেকে আমরা স্পিকিং যে মডিউলে ক্লাস শুরু করব। ঠিক আছে, এবার আমরা এটা আইএলটিএস এর সাথে এটা ইন্টিগ্রেট করে দিয়েছি। আপনারা যারা যারা এটার জন্য করেছেন, ওটা আলাদা একটা গ্রুপ করা হবে, এটা আজকালকের মধ্যে গ্রুপটা করে দেওয়া হবে। তো যারা ওটাতে আপনারা ইন্টারেস্টেড না, আমি তাদেরকে ওই গ্রুপে রাখছি না। আর একটা যেটা আপনাদের রেগুলার বেসিসে আপনারা পাবেন সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সেশন। এই ল্যাঙ্গুয়েজ সেশনটা আমাদের আমরা দেয়ার উই ডু প্র্যাকটিস স্পিকিং। তো সেটা হবে সোমবার, বুধবার আর বৃহস্পতিবার।
সোম, বুধ, বৃহস্পতি, এটা রাতের বেলা, রাত 9টায় আমি শুরু করি। এখন এশার নামাজ একটু পিছিয়ে যাচ্ছে, কারণ 9:05 বা 10 হতে পারে সামনে, হয়তো 9টায় আমি বেসিক্যালি এখনকার সেশন, গতকালও সেশন নিয়েছি 9টায়। ওকে, সো আপনারা যখনই স্পিকিং ক্লাস বা লেকচার বা মডিউলটা আমরা হবে তখন থেকে, এবং এখানে যারা আছেন সবাই ওই ল্যাঙ্গুয়েজ সেশনে আপনারা জয়েন করতে পারবেন, কিন্তু যারা স্পিকিং এর জন্য ইন্টারেস্ট শো করেছেন তারাই হচ্ছে আমরা 17 তারিখ থেকে তাদেরকে নিয়ে এই রবি, মঙ্গল, বৃহস্পতি 6টা থেকে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। ওকে, সো অন, যেমন অন স্পেসিফিক ডেটের আগে এখানে আমাদের অন হবে। অ্যাট কোথায় হবে? এখানে আওয়ার্স যদি হয় at 4 p.m. এক্সাক্ট অ্যাড্রেস, স্পেসিফিক লোকেশন, সো এগুলোর আগে লুক অ্যাট মি at 5 p.m. at 22 বেকার স্ট্রিট at ধানমন্ডি 27 at the bus stop, এভাবে আমরা এটার আগে অ্যাট ইউজ করব। কাউন্টেবল আনকাউন্টেবল এটাও খুব ঝামেলা হয়ে যায়, এটার ব্যাপারে আমরা অনেকবার বলেছি, অনেকক্ষণ বলেছি আপনাদেরকে গ্রামার, বেসিক গ্রামার ক্লাসে। আনকাউন্টেবল নাউন যেগুলো কখনোই প্লুরাল হবে না, এটা কখনো এস যুক্ত হবে না, মনে রাখবেন। ইনফরমেশন, অ্যাডভাইস, ফার্নিচার, ইকুইপমেন্ট, নলেজ, ট্রাফিক, রিসার্চ, এরকম আরো 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 অনেক শব্দ আছে, এগুলো কিন্তু আনকাউন্টেবল নাউন। এগুলোর ক্ষেত্রে কখনোই এস যুক্ত করবেন না। ট্রাফিক্স হবে না, ইনফরমেশনস হবে না, ফার্নিচারস হবে না, ইকুইপমেন্টস হবে না, এগুলো সবসময় সিঙ্গুলার। এবং এগুলো যদি সাবজেক্ট হিসেবে আসে, এগুলো সবসময় সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব ইউজ হবে। জি নয়ন বলেন। স্যার, যদি কোনো বড় জায়গা আর ছোট জায়গা থাকে তাইলে ওই যে প্রিপোজিশনটা আমরা কিভাবে বসাবো? যেমন আই অ্যাট লিভ ইন অ্যাট ঢাকা আগে ছোট এট জায়গা, মনে করেন আমি ধরেন মহাখালী, এখানে ডিএইচএস এ আছি, আই লিভ অ্যাট মহাখালী ইন ঢাকা। আগে ছোট জায়গা, ছোট জায়গার আগে অ্যাট বসবে, বড় জায়গার আগে ইন বসবে। দুটো দুটো যদি প্লেস হয়, স্মল যে প্লেস এটার আগে অ্যাট বসবে, আর বড় প্লেসের আগে ইন বসবে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ধন্যবাদ। ওকে, সো আমরা আনকাউন্টেবল নাউন দেখেন, আনকাউন্টেবল নাউন কখনোই প্লুরাল হবে না, আনকাউন্টেবল নাউন কখনো এস হয় না, যেহেতু এগুলো সবসময় সিঙ্গুলার, এই জন্য এটার ভার্বটাও সিঙ্গুলার হবে। এগুলোর ক্ষেত্রে কখনো এস ইউজ করবেন না, এটা ভুল হয়ে যাবে, কিন্তু এই ভুলগুলো মার্কস কাটা যাবে। হি গেভ মি সাম অ্যাডভাইসেস হবে না, আপনি এটা লিখলে তার মানে আপনি এটা জানেন না, এটা আপনি এই জন্যই এটা ভুল করেছেন, তাহলে এটা গ্রামাটিক্যাল মিস্টেক হিসেবে আপনার গ্রামাটিক্যাল অ্যাকুরেসি মার্কস কিন্তু কাটা যাবে। শুধু দেখেন একটা এস এর কারণে আপনি মার্কস এখানে আপনার নেগেটিভ মার্কিং হবে। সো হি গেভ মি সাম অ্যাডভাইস, সাম আছে অসুবিধা নেই, কিন্তু নাউনটা যদি আনকাউন্টেবল হয় এটা কখনোই এস যুক্ত হবে না, ঠিক আছে? অ্যামাউন্ট কখন আর নাম্বার কখন? নাম্বার ইউজ করব আমরা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, আর অ্যামাউন্ট ইউজ করব আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। অ্যামাউন্ট অফ ট্রাফিক, অ্যামাউন্ট অফ কার্স হবে না, নাম্বার অফ ট্রাফিক হবে না, ঠিক আছে? ট্রাফিকটা আনকাউন্টেবল, এই জন্য অ্যামাউন্ট হবে, আর নাম্বারটা হচ্ছে কাউন্টেবল, এই জন্য নাম্বার কাউন্টেবল নাউনের আগে রেফার করবো আমরা নাম্বার। সাবজেক্ট ফর এগ্রিমেন্টে কি কি ভুল হয়? সাবজেক্ট ফর এগ্রিমেন্টের ভুল হয় যেটা আমরা সাবজেক্টটাকে আইডেন্টিফাই করতে পারি না। খেয়াল করে দেখেন, ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এখন আপনি তো দেখছেন ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এখানে এস আছে, তাই না? এই জন্য আপনি আর এটাকে সঠিক মনে করছেন, কিন্তু আমি বলেছিলাম প্রিপোজিশনাল ফ্রেজ দিয়ে যদি যুক্ত হয় তাহলে এটার আগেরটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, দ্যাটস ইট। এই যে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এখানে একজনের কথা বলা হচ্ছে, এই জন্য সিঙ্গুলার হয়েছে। আপনি এটা ফ্রেন্ড সেকশন, এটা প্লুরাল মনে করছেন, এই জন্য প্লুরাল ভার্ব। সো এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট কোনটা, আপনার রিয়েল সাবজেক্ট কোনটা সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করেন, তাহলে সেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। জিরামস গুলো যদি সাবজেক্ট হিসেবে আসে তাহলে অবশ্যই এটা সবসময় সিঙ্গুলার, তাই না? ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, ওয়াকিং আর এ গুড এক্সারসাইজ, আর দ্য গুড এক্সারসাইজ না। হ্যাঁ, যেটা ভার্ব যদি আইএনজি হয়ে সেটা নাউন হিসেবে আসে, আমরা এটা পড়েছি ডিটেইল গ্রামার ক্লাসে। সো সুইমিং ইন দ্য ওশান ইজ ডেঞ্জারাস, অনেক আছে, আমাকে 7:30 বলা হয়েছিল, আজকে একটু বেশি সময় হয়ে যাচ্ছে। ওকে, আমি চেষ্টা করব আর কিছুক্ষণের মধ্যে এটা কমপ্লিট করে দেয়। অনেক কিছু আছে, আপনাদের যেহেতু একটু বোঝাতে হচ্ছে এই জন্য সময়টা লাগছে। দেখেন, অ্যাডজেক্টিভের ক্ষেত্রে যদি ইডি বা আইএনজি যুক্ত হয়, হ্যাঁ, অ্যাডজেক্টিভ হিসেবে যেটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, যেমন আই নিড আ ওয়াকিং স্টিক, ওখানে ওটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে না?
সো ইডি দিয়ে বোঝালে কি বোঝায় আর আইএনজি দিয়ে বোঝালে কি বোঝাবে? সো ইডি দিয়ে যদি কোনো কিছু যুক্ত হয় তার মানে হচ্ছে এটা ফিলিং বোঝায়, যেমন আই এম বোর্ড, এটা পাস্ট পার্টিসিপল হয়েছে না, এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। আমি বোর কে হইছে, আমি কি হইছি, বোর হইছি। সো সাবজেক্ট কমপ্লিমেন্ট, এটা লিঙ্কিং ভার্বের অবজেক্ট হিসেবে এখানে অ্যাডজেক্টিভ বসেছে, তাহলে অ্যাডজেক্টিভ হিসেবে ভার্ব এসেছে পাস্ট পার্টিসিপল হিসেবে, তাহলে এটা ফিলিং বোঝায়। আর আইএনজি দিয়ে যদি কখনো এটা হয় তাহলে সেটা পার্সনটাকে বোঝাবে অথবা বস্তুটাকে বোঝাবে। তাহলে আপনি যদি বলেন আই এম ভেরি বোরিং, মানে আমার এত লম্বা ক্লাস, আই এম ভেরি বোরিং, মানে আপনি বোর হচ্ছেন এটা বোঝাচ্ছেন, কিন্তু আসলে আপনি কি বলছেন মূলত যে আপনি বোরিং, পার্সনটাকে বোঝাচ্ছে। কিন্তু ভার্বের সাথে আইএনজি যুক্ত যদি হয় এটা পার্সনটাকে বা বস্তুটাকে বোঝায়, এটাকে আপনার ফিলিংটাকে বোঝায় না। তাহলে এখানে কারেক্ট কি হবে? আই এম বোর্ড, এই জায়গাটা খেয়াল করুন। এবার আমরা স্পিকিং পার্টে একটু চলে যাই। স্পিকিং পার্টের ক্ষেত্রে আমরা দেখব ফার্স্ট ইমপ্রেশন। এখানে নয়নের ওই প্রশ্নগুলো আছে যে স্যাম্পল অ্যান্সার গুলো কিছু কিছু আমি এখানে লিস্ট করেছি। সো পার্ট 1 এ আমরা 4 থেকে 5 মিনিটের মতো আমরা সময় পাবো। এটা একটা ইন্টারভিউ ফরম্যাট, এটা কোয়েশ্চেন অ্যান্সার, আপনাকে প্রশ্ন করবে আপনি অ্যান্সার দিবেন এবং টোনটা একটু ইনফর্মাল এবং পলাইট থাকবে। এক্সামিনারেরও আপনারও তাই হবে, কথা বলেই দেখবেন এমনই হয়। Like chatting with an older neighbor. There are 3 guaranteed topics. কি কি নিয়ে প্রশ্ন হবে? অবশ্যই ওয়ার্ক এন্ড স্টাডি নিয়ে আপনাকে প্রশ্ন করবে, আপনার হোম টাউন নিয়ে প্রশ্ন করতে পারে, অ্যাকোমোডেশন, হোম, হাউসে, ফ্ল্যাটে কোথায় থাকেন এইসব নিয়েই প্রশ্ন করা হয়, গ্যারান্টি আর কি, এগুলো থাকে। এরপরে শুরুর দিকে আইডি চেক হবে, আপনার টেস্ট কখন। তো প্রথমে আপনাকে যখন বলছে যে হোয়াট ইজ ইউর ফুল নেম, ক্যান আই সি ইউর আইডি, এখান থেকে কিন্তু টেক্সট শুরু, মানে টেস্টটা শুরু হয় না। তো এটা এখানে আবার অনেক এক্সপ্লেইন করবেন না যে আমার নাম, আমার বাবা, দাদা, মনে করছেন যে আপনার আইএলটিএস পরীক্ষা শুরু হয়ে গেছে না। সো আপনার প্রথমে আইডি চেকের জন্য আপনার নাম জিজ্ঞেস করে নিবে, কারণ তার কাছে যে পাসপোর্ট আছে সেটার সাথে মিলিয়ে নিবে, ক্যান্ডিডেট নেম মিলিয়ে নিবে। সো মাই নেম ইজ এক্স, এরকম আপনি বললেন। এখানে বেশি ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, কেন আপনার নাম এটা হয়েছে, আপনার নামে মিনিং কি, এগুলো বলার দরকার নেই, কারণ সে শুধু চেক করছে এখানে। সো ফেজ 1 এ স্টার্ট। নাও আই উড লাইক টু আস্ক ইউ সাম কোয়েশ্চেনস অ্যাবাউট ইয়োরসেলফ। এখন আপনার পরীক্ষা শুরু হলো। ওকে, বডি ল্যাঙ্গুয়েজ এন্ড এটিকেট, এটাকে এটিকেট বলে, এই বানানটা ভালো করে মনে করে রাখবেন। এটিকেট হচ্ছে সেটস অফ রুলস অর রেগুলেশন, যেমন ডাইনিং টেবিল এটিকেট, ডাইনিং টেবিলে আসলে কি কি নিয়ম মানা উচিত সবকিছু মিলে। আপনার অফিস রুম এটিকেট, ওকে, আপনার ক্লাসরুম এটিকেট আছে। সো সেটস অফ রুলস অ্যান্ড ভ্যালুস, এটাকে এটিকেট বলে। এটিকেট, এটা স্পেলিংটা হচ্ছে ETIQUETTE, মনে রাখবেন এই বানানটা যেন ভুল না হয়। এটার উপর প্রশ্ন মাঝে মাঝে হয়েছে, আজ লিসেনিং এ ভুল করেছে। সো আই কন্ট্যাক্ট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা এসেনশিয়াল। আপনি যখনই কথা বলবেন, আপনি কম্পিউটার বেসড যদি হয় আপনার স্পিকিং, এখনো ইয়েতে হয়, ফিজিক্যালি হয়, আপনার অপশন আছে স্পিকিং টেস্টটা দেওয়ার সেন্টারে গিয়ে। কিন্তু আপনার যদি কম্পিউটার বেসডই হয়ে যাবে, যদি কম্পিউটার বেসড হয় কোনো প্রবলেম নেই। আই কন্ট্যাক্ট করবেন কিভাবে? আপনি আপনার যে ক্যামেরা আছে, ক্যামেরার দিকে তাকিয়ে আপনি আই কন্ট্যাক্ট করবেন, মানে আপনি স্ক্রিনেই দেখতে পারবেন আপনাকে, তাহলে দেখবেন যে চোখটা আপনার স্ক্রিনে সোজাসুজি আসছে নাকি বাঁকা চলে আসতেছে। সো এটা একটা, ইফ ইউ লুক অ্যাট দ্য ফ্লোর, এবং মনে করেন আপনি ছাদে তাকাচ্ছেন, ফ্লোরে তাকাচ্ছেন, দেয়ালে তাকাচ্ছেন, তাহলে এটা তো আপনার এক্সাম বাতিলই হয়ে যাবে। যদি আপনার অনলাইন মানে কম্পিউটার বেসড হয়, আপনি ক্যামেরার বাইরে তাকালে আপনার এক্সামটা এটা বাতিল হয়ে যায়। সো ওটা বলেই দিবে ওরা। সো এটা আই কন্ট্যাক্ট আপনাকে করতে হবে। সামনাসামনি যখনই আপনি কখনো ইন্টারভিউ ফেস করবেন, ইন্টারভিউ ফেস করার ক্ষেত্রে আপনি অবশ্যই আই কন্ট্যাক্ট করে কথা বলবেন এবং দেয়ালে তাকাবেন না। তাতে এতে বোঝা যায় যে আপনি কনফিডেন্ট না এবং আপনি যা বলছেন তা আপনি বিলিভ করেন না, আপনি এটা মুখস্থ করে আসছেন বা নিজেরটা বলছেন না। সো আপনি যখন কনফিডেন্ট হবেন তখন অবশ্যই আপনার আই কন্ট্যাক্টটা মেইনটেইন হবে। দেখবেন আপনি যখন কোথাও কনফিডেন্টলি ফেস করছেন তখন দেখবেন আপনি আই কন্ট্যাক্ট করতে পারছেন। আর যেখানে আপনি নার্ভাস থাকবেন, যেখানে আপনি কনফিডেন্ট থাকবেন না, তখন দেখবেন আপনি তখন সিলিং ফ্যান দেখতেছেন, আকাশ বাতাস এগুলো দেখে বেড়ায় মানুষ। হ্যাঁ, সো আমরা যখন প্রেজেন্টেশন নেই বা ইন্টারভিউ নেই তখন স্টুডেন্টরা বিভিন্ন দিকে তাকায়, শুধু মানে টিচারে মানে খুব সে লাজুকতা প্রকাশ করতে চায় যে এটা আসলে না। ইন্টারভিউ হলে আপনাকে ইউ শুড মেইনটেইন দ্য আই কন্ট্যাক্ট। ওকে, দ্যাটস ইট। সো আপনি না করলে এটা আপনি প্রমাণ করছেন আপনি নার্ভাস।
সো স্মাইলিং ফেস ইটস ভেরি ইম্পর্টেন্ট। এই আপনি যখন হাসি দিবেন তখন আপনার টোনটাতেই অনেক কিছু চেঞ্জ হবে, আপনাকে কনফিডেন্ট শোনাবে, আপনাকে কাম, কমফোর্টেবল, ফ্রেন্ডলি বুঝাবে এবং আপনি ইউ উইল বি ফ্লুয়েন্ট। স্মাইল চেঞ্জেস দ্য টোন অফ ইউর ভয়েস, ইট মেক্স ইউ সাউন্ড মোর ফ্লুয়েন্ট অ্যান্ড ফ্রেন্ডলি। আর কখনোই বলবেন না আই ডোন্ট নো, এটা বলবেন না দয়া করে। আই ডোন্ট নো এটা কোনো মানে মার্কসই দেওয়ার জায়গা নেই। আপনি আই ডোন্ট নো বলে দিচ্ছেন কোয়েশ্চেনে, তো ওখানে কি মার্কস দেবেন? আপনি বলতে পারেন স্যার আই ডোন্ট নো, এটাও তো একটা সেন্টেন্স বলছি, এটার মার্কস দিবে না, এটার মার্কস পাবেন না আপনি। সো আপনি বলেন টু বি অনেস্ট আই হ্যাভ নট থট অ্যাবাউট দ্যাট বিফোর, আমি এটা নিয়ে কখনোই আগে ভাবিনি, বাট আই সাপোজ আমি মনে হয় ব্যাপারটা এরকম, বা আমার অনুমান করে আমি বলছি এরকম। আপনি বললেও আপনার এখানে যে সেন্টেন্সগুলো ব্যবহার করবেন এগুলো কিন্তু কাউন্টেড হবে। ওকে, সো ডোন্ট সে আই ডোন্ট নো। স্পিকিং মডিউলের ক্ষেত্রে বেসিক ইন্টারেক্টিভ গাইডলাইন্স আপনার জন্য খেয়াল করবেন, এখানে কিছু কিছু স্ট্রাকচার আমি আপনাদের বলার চেষ্টা করছি। আমি যেটা বলছি, ইমপ্লিমেন্ট ভিজুয়ালাইজেশন স্ট্র্যাটেজি ওয়াইল স্পিকিং, মানে দেখানোর চেষ্টা করেন, বলবেন না। যেমন দেখেন এখানে আমি টেল আর শো বলেছি, মানে টেলটা হচ্ছে এটা করবেন না, এইভাবে এইভাবে শুধু বলাইটাই উদ্দেশ্য না। আপনি বলতে পারেন ইংলিশে এতটুকুই না, আপনি আরেকটু এটাকে বেটার করার চেষ্টা করেন, বেটার ব্যালেন্স করে জন্য। কিরকম? আই এম হ্যাপি আপনি বলতে পারেন, তাই না? আপনি যদি বলেন আই এম অ্যাবসলিউটলি ওভার দ্য মুন, মানে ইউ আর সো হ্যাপি, ইউ আর সো ডিলাইটেড ওভার দ্য মুন, ফ্রেজ ইউজ করেন। এখানে একটু ভিজুয়ালাইজ, তাই না? একটু আপনি মানে ভিজুয়ালাইজেশন আসতেছে না, চাঁদের উপরে আপনি আছেন। তো এই ব্যাপারটা মানে চাঁদের উপরে আছেন এটা দেখানো না, এটা আপনার এনথুজিয়াজমটা, আপনার যে এটা ওভারজয়েড, এটাকে প্রকাশ করার জন্য একটা আপনি এটাকে ভিজুয়ালাইজ একটা ইম্প্যাক্ট এনেছেন একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে। আপনি বলছেন ইট ওয়াজ বিজি, এটা না বলে যদি বলেন ইট ওয়াজ অ্যাবসলিউটলি প্যাকড, ইউ কুডন্ট মুভ অ্যান ইঞ্চ, মানে এত ব্যস্ত একটা সিনেমা হলে গেছেন যে একেবারে 1 ইঞ্চি পরিমাণ, বা ধরেন মেট্রো রেলে যখন বিকালবেলা অফিস ছুটি হয় তখন যেরকম অবস্থা হয়, একেবারে দরজা লেগে প্যাকড থাকে। সো বিজি আওয়ার। আপগ্রেড দিস সেন্টেন্সেস, দ্য ফুড ওয়াজ গুড, দ্য ওয়েদার ওয়াজ ব্যাড, এগুলো না বলে একটুকে এটাকে ইমপ্রুভ করার চেষ্টা করেন। সেটা আমি আপনাদেরকে কয়েকটা ওয়ার্ডের সিনোনিমাস ওয়ার্ড এখানে লিস্ট করে রেখেছি, এখন এটা দিলাম। নয়নের মতো স্টুডেন্ট যারা এটা কিউরিয়াস স্যার তাহলে এটা কি বলবো এরকম আসতেই পারে, সামনেই পাবেন। সো দি আর্ট অফ সেলফ কারেকশন, যেটা আমি বলেছিলাম এটাও এখানে সামনে রাখার চেষ্টা করেছি। মেনি স্টুডেন্ট থিঙ্ক কারেক্টিং দেমসেলফ লোয়ার্স দেয়ার স্কোর, অনেকেই মনে করে এটা আসলে ভুল। আপনি যদি বলেন আই গো টু দ্য সরি আই ওয়েন্ট টু দ্য মার্কেট, এই যে দেখেন আপনি এখানে পাস্ট পার্টিসিপল ইডি দিয়ে করতে গিয়েছিলেন, ওটা হয় না, বুঝতে পেরেছেন? আই ওয়েন্ট টু দ্য মার্কেট আপনি বলেছেন। এক্সামিনার থিঙ্কিং কি হবে? দিস স্টুডেন্ট হ্যাজ গুড গ্রামাটিক্যাল অ্যাওয়ারনেস, দে কট দেয়ার ওন এরর। ওকে, সো ইফ ইউ মেক আস স্লিপ কারেক্ট ইট ইমিডিয়েটলি অ্যান্ড মুভ অন। অনেকের ক্ষেত্রে কি হয়, অনেকের ক্ষেত্রে 3-4 বার সরি বলে ফেলে, সরি অ্যাকচুয়ালি আই মেড দ্য মিস্টেক, বলার দরকার নেই তো, আপনি কারেক্ট করেন চলে যান, কারেক্ট করেন চলে যান। সো ডু নট অ্যাপোলোজাইজ, জাস্ট কারেক্ট অ্যান্ড কন্টিনিউ, এটা করবেন না। সে হয়তো নোটিসও করে নাই, আপনি আরো তাকে বলে নোটিস করাচ্ছেন, এটা দরকারই নেই। ফিলার্স, যেমন আমরা অনেকের ক্ষেত্রে আপনারা যখন কথা বলেন, আপনারা রেকর্ড করলেই করেছেন যারা যারা বুঝতেই পারবেন যে অনেক সময় এগুলো বেশি করে ইউজ করেন আপনারা, এগুলো অ্যাভয়েড করতে হবে, একদমই ইউজ করা যাবে না, একবারও আম বলা যাবে না, ঠিক আছে? আম খান কিন্তু আম বলবেন না। সো ফাংশনাল ক্ষেত্রে দেখেন এখানে কি, এই জায়গায় যখন আপনার মনে পড়ছে না, আইডিয়া আসতেছে না, আপনি কি করবেন? চলে আসে তো আম চলে আসে, তো ওই জায়গাগুলো এগুলো মুখস্থ করে রাখেন, এগুলো বলবেন, চেষ্টা করবেন। দ্যাটস আ ট্রিকি কোয়েশ্চেন, let me think, আম না, let me think about that for a second। তো সময়টা একটু 1 সেকেন্ডে চুপ হচ্ছেন, এটা বলেন যে আপনি আসলে কিন্তু চিন্তা করছেন, কিন্তু আপনি একদম চুপ হয়ে গেছেন, বা আপনি বলতে বলতে অবস্থা খারাপ করে ফেলছেন। অ্যাম্বুলেন্স ডাকতে পারে এক্সামিনার, যে কি অবস্থা তো ভয়াবহ, স্টুডেন্টদের যেভাবে আপনারা ফাম্বলিং করেন, তাই না, সেন্সলেস হয়ে যান কিনা, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যেতে পারে। ওকে, সো আপনি এইভাবে বলতে পারেন, ওয়েল ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন, বাট জেনারেলি, মানে এটা তো আসলে সিচুয়েশন ভ্যারি করে। জেনারেলি আপনি একটা বলছেন, মানে আপনার কাছে ক্লিয়ার আইডিয়া নাই, সেক্ষেত্রে যখন আপনি আইডিয়া সার্চ করছেন বা পাচ্ছেন না, বা স্ট্রাকচার করার চেষ্টা করতেছেন, তখন আপনি এইভাবে সেন্টেন্স গুলো বলতে থাকেন, এবং
উ এইসব বলবেন না প্লিজ। এখন এই সপ্তাহের পর থেকে এগুলো কিন্তু আপনাদেরকে ভালোভাবে তিরস্কার করা হবে, ফোন করে তিরস্কার করা হবে বিভিন্নভাবে। হ্যাঁ, আমি সেটা ভালো পারি মক্কারি করে। ওকে, সো দ্য প্যারাফ্রেজ চ্যালেঞ্জ, নেভার রিপিট দ্য ওয়ার্ডস ইন দ্য কোয়েশ্চেন। একই ওয়ার্ড আপনি যেটা বলেছে সেটা আপনি না বলে আপনি ওটাকে অন্যভাবে বলেন, রাইট? একটু ডিফারেন্ট ওয়েতে বলেন। যেমন আপনি বলছেন ডু ইউ ওয়ার্ক, আপনি বলছেন ইয়েস আই ওয়ার্ক। এটা না বলে আপনি যদি ওটাকে চেঞ্জ করেন, আপনি আর ইউ স্টুডেন্ট না বলে আপনি ওইভাবে অন্য বলেন আই এম স্টাডিং, এভাবে বলেন আই এম ইয়েস আই এম স্টুডেন্ট। সো অ্যান্সারটা দেন। যেমন এখানে দেখেন একটা বলেছি ডু ইউ ওয়ার্ক, কারেন্টলি আই এম এমপ্লয়েড অ্যাজ এ ম্যানেজার। এমপ্লয়েড বলেন, তাহলে ভার্বটাকে আপনি সিনোনিমাস ওয়ার্ড ইউজ করলেন। আপনাকে বলছে হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, আপনি আবার বলে আই ডু when I have some free time না বলে আপনি spare moments বলেন, leisure moments বলেন, leisure time বলেন, in my leisure time। leisure time মানে হচ্ছে free time, spare moments মানে free time। এবার এরকম আমাকে সে যেটা বলবে সেটার আমার একটা সিনোনিমাস ওয়ার্ড প্রেজেন্ট করার চেষ্টাটা থাকবে। খেয়াল করেন, আপনি বলছে ডু ইউ লাইক মিউজিক, আপনি বললেন ইয়েস। অনেক স্টুডেন্ট বলে যে স্যার আমাকে যা যা প্রশ্ন করছে আমি সব কারেক্ট অ্যান্সার দিয়ে আসি, কিন্তু তারপরে দেখা যায় ব্যান্ড স্কোর 5.5 এর বেশি পাচ্ছে না। তো কেমন না যে সব অ্যান্সার করে আসলাম, সব আপনি ঠিক অ্যান্সার করছেন, কিন্তু আপনার ব্যান্ড স্কোর বাড়ছে না। এটার এক্সপ্লেনেশন কি? এক্সপ্লেনেশন এই যে আপনার স্ক্রিনের সামনে আপনাকে বলছে ডু ইউ লাইক মিউজিক, আপনি বলছেন ইয়েস, তো কারেক্ট অ্যান্সার তো আপনি পছন্দ করেন। বিষয়টা হচ্ছে এখানে আপনার রেঞ্জ কই, আমি সেন্টেন্স কোথায় মার্ক দিব, গ্রামার কোথায়? সো জাস্ট saying the answer would not be sufficient in IELTS। আপনি বলছেন ডু ইউ লাইক মিউজিক, আপনি বলেন ইয়েস, যদি এভাবে বলেন ইয়েস আই লাইক মিউজিক, মাই ফাদার লাইক মিউজিক, হি বট এ গিটার ইন 1990 and I listen to Linkin Park but it's loud। এটা কোহেরেন্স নাই তো। আপনি আপনার বাবাতে চলে গেলেন, সে ইয়ে কিনছে, আবার আপনি বলতেছেন লিঙ্কিং পার্ক পছন্দ করেন, আবার বলছেন এরা অনেক চিল্লাচিল্লি করে, চিৎকার করে। সো কোহেশন নাই। আপনাকে বলছে, আপনি আমরা বাবাতে চলে গেলেন কেন? তো বিষয়টা এখানেও আপনি ভালো ব্যান্ড স্কোর পাবেন না। তাহলে ওই যে স্টুডেন্ট যারা কারেক্ট অ্যান্সার দিয়েছে এবং যা প্রশ্ন করছে সবই উত্তর দিতে পারছে এবং কারেক্ট অ্যান্সার করছে, তারপরেও 5 পায় না, 5 এর উপরে পায় না, তাদের মানে এইরকম পরীক্ষাটা দেওয়ার কথা হয়ে মানে কথা এরকম হলেই এরকম পাবে। এটা কেমন হতে পারে? দেখেন, আপনাকে প্রশ্ন করেছে ডু ইউ লাইক মিউজিক, আপনি বলছেন অ্যাবসলিউটলি আই এম অ্যাকচুয়ালি হিউজ ফ্যান অফ মিউজিক, I find it incredibly therapeutic, especially after a long draining day at work. My taste is quite eclectic, মানে এটা রেঞ্জটা অনেক বেশি, অনেক কিছু পছন্দ করেন আপনি, ranging from classical jazz when I need to focus to upbeat pop when I'm at the gym। জিমের মধ্যে যখন যান তখন আবার পপ মিউজিক, মানে ওইটা তো বুঝতেই পারতেছেন কিরকম গানটা বাজতেছে, সো সেটা আমার গাওয়ার দরকার নেই। Honestly, I can't imagine going a single day without my headphones. It really helps me switch off and recharge। এই যে দেখেন, একটা সেন্টেন্স আপনি একটা কোয়েশ্চেন করেছে, কত সুন্দরভাবে অ্যান্সার করা যেতে পারে, আর আপনি কারেক্ট অ্যান্সার দিয়ে আসলেন ইয়েস, অনেক মার্কস দেওয়া হবে আপনাকে, তাই তো? না, এই যে ব্যাপারটা এইভাবে। ওকে, সো আপনার এভাবে যে আপনি করবো স্যার, আপনি এটা কি মুখস্থ করে নেবো? একটু যে আগে বললেন মুখস্থ করবেন না, তাহলে আমাকে প্রসেস বলেন। এই যে প্রসেস আপনি মনে রাখবেন, রেড মেথড অ্যাপ্লাই করবেন। রেড মেথড কি? প্রথমে আপনি রিজন বলেন কেন, অ্যান্সার করেন, অ্যান্সার করার পরে ওটাকে রিজন দিবেন, তারপরে ওটা এক্সাম্পল দিবেন, তারপরে এটা ফিলিংটাকে ডিটেইল বলেন। আমরা যেটা অ্যান্সার করলাম সেটাকে একটু ভেঙে দেখাই আপনাকে। ডু ইউ লাইক মিউজিক, আপনাকে ডিরেক্ট এটা অ্যান্সার করতে হবে, ন্যাচুরালি এটাকে অ্যান্সার করতে হবে, তাই না? অ্যাবসলিউটলি আই এম অ্যাকচুয়ালি হিউজ ফ্যান অফ মিউজিক, শেষ, অ্যান্সার শেষ। এরপর আপনি রিজন দিচ্ছেন না কেন আপনি এটা পছন্দ করেন। আপনি বলছেন আই ফাইন্ড ইট ইনক্রেডিবলি থেরাপিটিক, থেরাপির মতো কাজ করে, স্পেশালি আফটার এ লং ড্রেনিং ডে অ্যাট ওয়ার্ক, মানে যখন আপনি অনেক লম্বা সময় অফিস থেকে কাজের পরে ফিরে, তখন আপনার মিউজিকটা আপনাকে আরো বেশি একটু থেরাপির মতো কাজ করে, রিচার্জ করে দেয়। তাহলে আপনি এখানে বলছেন ইট রিল্যাক্সেস মি না বলে আপনি থেরাপিটিক বললেন। দেখেন, আপনি বলতে পারতেন ইট রিল্যাক্সেস মি, তাই না? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে আপনি টায়ার্ড না বলে আপনি ড্রেনিং ইউজ করেছেন, তাহলে ভোকাবসটা একটু আপগ্রেডেড ভোকাব ইউজ করেছেন, এই জন্য এটা মার্কস বেশি। আপনি
এরপর এক্সাম্পল দিচ্ছেন ওই একই কোয়েশ্চেনের, বলছেন মাই টেস্ট ইজ কোয়াইট এক্লেকটিক, রেঞ্জিং ফ্রম ক্লাসিক্যাল জ্যাজ when I need focus to upbeat pop when I'm at the gym. তাহলে আপনার এখানে এক্লেকটিক একটা আপগ্রেডেড ভোকাবুলারি ইউজ করলেন, তাই না? মেনি ডিফারেন্ট স্টাইলের ব্যাপারটা এটা এক্লেকটিক দিয়ে আপনি বোঝালেন। বিভিন্ন জানরাস এর কথাও আপনি মেনশন করলেন, যেমন জ্যাজ, পপ, ফোক, জিম, এইসব ব্যাপার আপনি ইউজ করলেন এখানে। কনটেক্সটটাও ডিফারেন্ট। জানরা এটাকে GENRES এটা জানরা বলা হয়, হ্যাঁ, এটা ভ্যারিয়েশন জানরা। যেমন নোভেল আছে, পোয়েট্রি আছে, লিটারেচারের নোভেল একরকম, পোয়েট্রি হয়, স্টোরি এরকম, তাই না? সো যেগুলো আপনার আরো বেশি ডিটেল আপনি করছেন, যেমন ধরেন মুভি, অ্যাকশন মুভি, রোমান্টিক মুভি, সেগুলো, তা হরর মুভি, এগুলো জানরা মানে হচ্ছে ডিফারেন্ট টাইপস। যেমন ধরেন ফুডের মধ্যে আছে ভ্যারিয়াস, এটা আপনার কুইজিন বলা হয়, কুইজিন, যাই হোক ওগুলোতে আসবো। তাহলে এটা আপনার বুঝলেন আশা করি। সো ডু ইউ লাইক মিউজিক এর ডিটেল আরো বলছি। অনেস্টলি আই কান্ট, এখানে আপনি ফিলিংটাকে এক্সপ্রেস করছেন। আই কান্ট ইমাজিন গোয়িং আ সিঙ্গেল ডে উইদাউট মাই হেডফোনস, ইট রিয়েলি হেল্পস মি সুইচ অফ অ্যান্ড রিচার্জ। তাহলে আপনারা দেখেন কি সুন্দর হয়ে গেল। রেড মেথড অ্যাপ্লাই করলাম, তাহলে প্রথমে আমি কি দিলাম, রিজন দিলাম, তারপরে আমি এক্সাম্পল দিলাম, তারপরে আমি ফিলিং ডিটেইলিং করলাম। দ্যাটস ইট। ডু ইউ লাইক রিডিং? ইয়াস অ্যাবসলিউটলি। ওইটার মধ্যে এটা একটু ডিফারেন্ট করলাম। তারপর রিজন, আই ফাইন্ড ইট টু বি আ গ্রেট ওয়ে টু আনওয়াইন্ড আফটার আ স্ট্রেসফুল ডে অ্যাট ওয়ার্ক। মানে অনেক কাজ করার পরে এসে যখন বই পড়ি, আমাকে এটা আমি একেবারেই মানে রিফ্রেশ হয়ে যাই, হ্যাঁ, মনন মগজ সবকিছু একদম অন্যরকম একটা মুডে চলে যায়। ফর ইনস্ট্যান্স আপনি এক্সাম্পল দিচ্ছেন, আই এম কারেন্টলি রিডিং আ সাইফাই নোভেল। সাইফাই, হ্যাঁ, সাইফাই মানে সাইন্টিফিক, এটাকে সাইফাই এভাবে বলা হয়। যেমন জেমিনাই, এই যে সাইফাই নোভেল উইচ ইজ ইনক্রেডিবলি গ্রিপিং। আবার দেখেন এখানে আরেকটা কোয়েশ্চেন আপনার বলা হচ্ছে, ইজ ইউর হোম টাউন আ গুড প্লেস টু লিভ? আই উড সে সো, ইয়েস। রিজন কি, ইট হ্যাজ এক্সেলেন্ট ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড প্লেন্টি অফ গ্রিন স্পেসেস। এক্সাম্পল দিচ্ছেন, অলদো দ্য ট্রাফিক ক্যান বি হেভি ডিউরিং রাশ আওয়ার, the parks make it a lovely place for families. এবার আপনার হচ্ছে এই কাজ, একটা হোমওয়ার্ক দিচ্ছি আপনাদেরকে। আপনার ভিডিও পোস্ট করবেন, এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার করবেন এই রেড মেথড অ্যাপ্লাই করে। ডু ইউ লাইক মিরর্স? ডু ইউ ওয়্যার হ্যাটস? ডু ইউ লাইক রেইন? এই তিনটা কোয়েশ্চেন আপনি রেকর্ড করবেন, অ্যান্সার করবেন এবং রেড মেথড অ্যাপ্লাই করবেন। 15 সেকেন্ডে এক একটা করে এটা আপনি ভিডিও পোস্ট করবেন ফেসবুকে বাই টুডে। ওকে, এখন কিন্তু রেগুলার আপনার যে পোস্টিং, আপনার অ্যাক্টিভিটিস, হোমওয়ার্ক যা যা দিব এই স্লাইডে আমি মেনশন করে দিব কি থাকবে, এবং সেটা আজকের মধ্যে ভিডিও কমপ্লিট করবেন। আজকে মানে এটা রেকর্ড ক্লাসটাও দেখা কমপ্লিট করবেন এবং ভিডিও পোস্ট করাও কমপ্লিট করবেন, নাহলে কিন্তু এক সপ্তাহের মধ্যে আবার ওই যে গ্রুপ থেকে বের করে দেওয়া হবে এবং আপনার সুযোগ হচ্ছে 3 বার, চতুর্থবার একবারেই বের হয়ে যাবেন আর কি। সো এখন থেকে একটু পা পিছড়ানোর চেষ্টা করবেন না, অসুস্থ হওয়ারও চেষ্টা করবেন না, মানে অসুস্থ হবেন না, ভালো করে দোয়া করবেন সৃষ্টিকর্তার কাছে যেন অসুস্থ এই 4 মাস না হন। সো এবার আমরা চলেন দেখি একটা স্পিকিং পার্টের 1 নাম্বার পার্ট যেটা, এটার অ্যান্সার গুলো আমরা একটু দেখি। আপনি বুঝবেন যে আসলে কোনটা অ্যান্সার করা উচিত, কোনটা টু শর্ট, কোনটা টু এক্সপ্যান্ডেড এবং কোনটা অ্যাপ্রোপ্রিয়েট। যেমন আপনাকে বলছে, ডু ইউ লিভ ইন এ স্মল প্লেস অর এ লার্জ প্লেস? একটা প্রশ্ন করেছে, এটার অ্যান্সারটা কেমন হবে? আপনি বললেন লার্জ, আমি লিখে দিয়েছি, এটা টু শর্ট, তাই না? আপনি আবার বললেন লার্জ, দেয়ার ইজ এ কিচেন, a living room, a downstairs shower room, and upstairs there are 4 bedrooms and 2 more bathrooms. এটা চাই নাই, আপনাকে জিজ্ঞেস করছে আপনি কি মানে কোথায়, ছোট প্লেসে নাকি বড় প্লেসে থাকেন, এতটুকু চেয়েছিল ওইটাকে এক্সপ্যান্ড করার জন্য। এখন আপনি উপরতলায় কয়টা আছে, ছাদ, ব্যালকনি সব আছে, এটা টু মাচ ইনফরমেশন। এটা কি দেখেন এখানে, লার্জ, ইটস আ ফ্যামিলি হাউস উইথ 7 rooms and a lovely big garden, তাই না? হয়ে গেল আনসার। তো এই বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। খুব বেশি বলারও দরকার নেই, খুব ছোট বলা যাবে না, মধ্যম পন্থা। আরেকটা স্যাম্পল দেখেন, হোয়াট ইজ দি এরিয়া লাইক ওয়্যার ইউ লিভ? আপনি বলছেন ইটস বোরিং, there is not anything to do, there are no shops or parks or cinemas or restaurant or discos or sports centers.
আপনাকে বলছে হোয়াট ইজ দ্য এরিয়া লাইক ওয়্যার ইউ লিভ, আপনি এটাকে যদি বলেন ইটস বোরিং, কিছুই থাকলো না। আমি আপনাকে যে বললাম প্রশ্ন করা, আমি কোনো ইনফরমেশন পেলাম না, শুধু আপনার ফিলিংটা পেলাম। সো আপনি বলতে পারেন ইটস কোয়াইট বোরিং, দেয়ার ইজ নট মাচ টু ডু, নো শপস অর সিনেমাস অর এনিথিং, দ্যাটস ইট। আর ওখানে দেখেন অনেক বেশি টু মাচ মনে হচ্ছে না, একটার পর একটা বলে আপনি এই জায়গাটা শিখতে হবে। আরেকটা দেখেন, হোয়াট ডু ইউ লাইক মোস্ট অ্যাবাউট ইউর জব। আমি শুধু যে ব্লেন্ডটা অ্যাপ্রোপ্রিয়েট আর যেটা খুবই শর্ট সেটা পড়ছি। মাই কলিগস, ইন মাই জব আই লাইক মাই কলিগস, আই ফাইন্ড ইট ফ্যাসিনেটিং about my colleagues. They are a great group and we work very well together because we cooperate rather than compete. শেষ। আপনি বলছেন মাই কলিগস, ইনফরমেশন নেই আমার কাছে, শুধু অ্যান্সার পেলাম। এবার চলেন স্যাম্পল আইএলটিএস স্পিকিং পার্ট আমরা একটু দেখি। এই যে আমি বলছিলাম ডু ইউ ওয়ার্ক অর আর ইউ এ স্টুডেন্ট, তাহলে কি লিখলে আপনি 5 পাবেন, আর কি লিখলে 6 পাবেন, কি লিখলে 7 পাবেন, কি লিখলে 8 পাবেন, কি লিখলে 9 পাবেন, কেন পাবেন সেটা আমি ব্যাখ্যাটা ডান পাশে দেওয়ার চেষ্টা করেছি। যেমন প্রথমটা, আই এম এ স্টুডেন্ট, আই স্টাডি বিজনেস অ্যাট ইউনিভার্সিটি, আই লাইক মাই সাবজেক্ট, ইট ইজ গুড ফর মাই ফিউচার। খালি সিম্পল, শুধু শুধু সিম্পল সেন্টেন্স ইউজ করেছেন, রিপিটেটিভ বেসিক ভোকাবুলারি, এটা বেসিক লেভেলে, এবং বেসিক লেভেলে ব্যান্ড স্কোর 5। এটাকে যদি আপনি দেখেন, এখানে বলছেন কারেন্টলি আই এম ওয়ার্কিং, এখানে কারেন্টলি ইউজ করেছেন, কানেক্ট করার চেষ্টা করেছেন আইডিয়াটাকে। আই ওয়ার্ক অ্যাজ এ ম্যানেজার ইন এ ব্যাংক, আই হ্যাভ বিন ওয়ার্কিং দেয়ার ফর 2 years, ইট ইজ বিজি জব বাট আই এনজয় ইট। এখানে আরেকটু ইমপ্যাক্ট এসেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করেছেন, এবং আপনি এখানে একটা কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করার চেষ্টা করেছেন। অবশ্যই এটা 5 থাকবে না, এটা বাড়বে। এটাকে আপনি যদি আরেকটু বলেন, যে দেখেন একটা সেন্টেন্স এখানে লেখা লেখা আছে, at the moment I'm working as a software engineer for, আমি বলতে পারতেন I'm working as an engineer, যেহেতু ইঞ্জিনিয়ার আগে একটা ওয়ার্ড ইউজ করেছি, এই জন্য ভাওয়েলটা চেঞ্জ হয়ে কনসোনেন্ট হচ্ছে, এই জন্য এসেছে। I'm working as a software engineer, আমি যে সফটওয়্যারটা বাদ দিই তার প্ল্যান হয়তো I'm working as an engineer for a local tech company। জি বলেন মামুদ। স্যার এখানে ব্যান্ড স্কোর 6 এর বলা হয়েছে স্যার আই হ্যাভ বিন ওয়ার্কিং দেয়ার ফর 2 ইয়ার্স। তো স্যার এখানে যেহেতু উল্লেখ করা হয়েছে টাইমটা, তো এখানে স্যার দেওয়া আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তো এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাঁ হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আপনি পারফেক্ট কন্টিনিউয়াস রাইট, প্রেজেন্ট পারফেক্ট না প্রেজেন্ট পারফেক্ট। ওই মানে বিষয়টা হচ্ছে ওই ক্যাটাগরিতে পড়েছে, একটা হচ্ছে প্রোগ্রেশন যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর একটা পারফেক্ট প্রোগ্রেশন, পারফেক্টের ইয়াটা স্ট্রাকচারটা আমি বলছি আর কি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। as you have learned that you have addressed it correctly, মানে সেন্সটা আমি বোঝাতে চেয়েছি পারফেক্টের ইয়াটাতে। ঠিক আছে, থ্যাংক ইউ। 7 ব্যান্ডে দেখেন, at the moment I'm working as a software engineer, আমি যেটা বোঝাতে যাচ্ছিলাম, এখানে সফটওয়্যার না দিয়ে যদি শুধু ইঞ্জিনিয়ার দিতাম তাহলে আমার আর্টিকেলটা এখানে অ্যান হতো, আই এম ওয়ার্কিং অ্যাজ অ্যান ইঞ্জিনিয়ার, কারণ ওটা ভাওয়েল। আর যেহেতু সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এখানে ভাওয়েল নাই, এই জন্য তার আগে আমি অ্যান দিতে পারবো না। আর সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি অ্যাড করেছি, ফর আ লোকাল স্পেসিফাই করেছি, তাই না? কি আপনি ইলেকট্রিক ইঞ্জিনিয়ার নাকি সফটওয়্যার এটাকে বলেছেন। For a local tech company, I mainly focus on developing mobile apps, while I find quite challenging but rewarding. ব্যান্ড 8 এ দেখেন, আমি এখানে আরো এটা এক্সপ্যান্ডেড হতে পারে, আরো হতে পারে, তার চেয়েও বেশি আরো পরিশীলিত হতে পারে ব্যান্ড 9 এ, খেয়াল করেন। সো আমি 7 এর ক্ষেত্রে এখানে অ্যানালিসিসটা দিয়েছি, এটা গুড ফ্লো, কোলোকেশনস ইউজ করেছে, চ্যালেঞ্জিং বাট রিওয়ার্ডিং অ্যান্ড ফোকাস অন, এই ব্যাপারগুলো এটাকে উন্নত করেছে স্ট্রাকচারের বাইরে অন্য কিছু দিয়ে। ব্যান্ড 8 এ খেয়াল করেন, আই এম কারেন্টলি employed as a digital marketer at a startup here in the city. I have been with the team for just over a year, and my primary responsibility is managing our social media campaigns. It is incredibly fast-paced, but that's exactly why I love it. তাই না? এই যে আপনি এখানে vocabulary ইউজ করেছেন, employed, primary responsibility, past phase, ন্যাচারাল, একটা ইডিওমেটিক একটা এক্সপ্রেশন দিয়ে আপনি এটাকে ব্যাখ্যা করেছেন, খুব আরো বেশি অ্যাট্রাকটিভ মনে হচ্ছে, এবং এটা রিসোর্সফুল আছে। এটাকে আরো কি করা যায় সামনে দেখেন। I'm actually balancing both at the moment. At the moment, I work part-time as a freelance designer. While pursuing my master's degree, it can be a bit of juggling act.
to be honest, but I find the practical work really complements my academic studies. এই যে ব্যালেন্সিং বোথ বললেন এবং পরবর্তীতে শেষে এসেও যে আপনি বললেন যে কমপ্লিমেন্ট একটাকে কমপ্লিমেন্ট করছে, খেয়াল করেন এই বাইনারি ইউটিলাইজেশনটা এখানে এটাকে উন্নত করেছে। ব্যালেন্সিং বোথ, জাগলিং অ্যাক্ট, একবার এটা করছি একবার এটা করছি, এই যে ব্যাপারটা জাগল, কমপ্লিমেন্টস, কমপ্লেক্স স্ট্রাকচার, এটা অ্যান্সার করেছেন। বোথ এভাবে আরেকটা এখানে আপনি এনেছেন। সো এটা H9 যে রেঞ্জটা দেখেন এই সেন্টেন্সটাকে অনেক বেশি এখানে ভোকাবুলারি ব্যাপারে খেয়াল করা হয়েছে এবং অনেক স্ট্রাকচার গুলো একসাথে করা হয়েছে এবং সেন্টেন্স আমি দুটো সেন্টেন্সের মধ্যে এটাকে কমপ্লিট করেছি, তাই না? সো এই জায়গায় 9-এ দেখেন 3টা সেন্টেন্স আমি এখানে ইউজ করেছি। সো এই একটা বিষয়। এরকম ভাবে এটা আমি একটা পড়ে দিলাম। আপনারা যখন এই রেকর্ড ক্লাসটা আবার দেখবেন, আমি আরো কিছু লিস্ট করে রেখেছি, সময় স্বল্পতার কারণে এখানে আমি ক্যাটাগরি 2 দেখেন হোম টাউন একই রকম ভাবে আমি এখানে দিয়েছি কিরকম হতে পারে, মানে ব্যান্ড 5-6 এ বেসিক স্ট্রাকচার গুলো ইউজ করা হয়েছে, আর ব্যান্ড 7-8 এ দেখবেন এখানে কমপ্লেক্স স্ট্রাকচার গুলো ইউজ করা হয়েছে। সো ক্যাটাগরি 2 এটা হোম টাউন নিয়ে কোয়েশ্চেন, এখানে এটাকেও আপনারা দেখে নেবেন, রেকর্ড ক্লাসে ভালোভাবে দেখে নিয়েন। ক্যাটাগরি 3 তে অ্যাকোমোডেশন নিয়ে প্রশ্ন আছে, ডু ইউ লিভ ইন এ হাউস অর ইন অ্যাপার্টমেন্ট, এটার অ্যান্সারটা কেমন হতে পারে সেটা দিয়েছি। কোনো কিছু মুখস্থ করবেন না, আপনি স্যাম্পলটা দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন এবং কিভাবে এটা অ্যান্সার করা যেতে পারে বেটার পসিবল ওয়েতে সেটা আপনি এখান থেকে বের করার চেষ্টা করবেন এবং নিজের মতো করে অ্যান্সার করার চেষ্টা করবেন। এরপরে লিজার টাইম, ফ্রি টাইম নিয়েও এখানে হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, এই যে প্রশ্ন, এটার উত্তর কতভাবে হতে পারে এবং সেখানে যতভাবে হতে পারে তার কোয়ালিটির উপরে এটা আপনার মার্কসটা নির্ধারণ হয়। ওকে, এটাও দেখে নেবেন আপনারা। এখন আসেন কিছু টপিকের যে বিষয়গুলো ওয়ার্ক এবং স্টাডি এটা থাকে। ওয়াই ডিড ইউ চুজ দিস সাবজেক্ট, বিকজ আই হ্যাভ এ প্যাশন ফর ইট সিন্স চাইল্ডহুড, তাই না? এটা মুখস্থ অ্যান্সার। সো এটাকে আপনি আরো করতে পারেন, develop করতে পারেন। Well, actually, I have always been fascinated by numbers, so accounting seemed like the logical path. Plus, the career prospects are quite stable. এই যে প্লাস, এটা স্পিকিং এর ক্ষেত্রে এটা acceptable, কিন্তু এটা আবার আপনি রাইটিং এর ক্ষেত্রে এভাবে লিখবেন না। হ্যাঁ, রাইটিং এর ক্ষেত্রে আপনি মোর ওভার, হ্যাঁ, ফার্দার মোর এভাবে ইউজ করবেন, কিন্তু এটা আপনি স্পিকিং এর ক্ষেত্রে একটা ন্যাচারাল বলার ভঙ্গিতেই প্লাস বলে এভাবে বলতে পারেন, এটা অ্যাকসেপ্টেড। যে আমি বলেছিলাম ওখানে কিছু আপগ্রেড ভোকাবুলারি, ওইটা টেকনিকটা একটু বললাম। যেমন দেখেন এখানে বিউটিফুল এর জায়গায় আপনি পিকচার্স কিউ বলতে পারেন অর সিনিক বলতে পারেন, সিনিক মানেও বিউটিফুল। ক্রাউডেড না বলে আপনি বাসলিং বলতে পারেন, হেকটিক বলতে পারেন, হ্যাঁ। বোরিং না বলে আপনি ডাল বলতে পারেন, মনোটোনাস বলতে পারেন। এই যে এইভাবে আপনারা একটা ডায়েরি করবেন এবং লিস্ট করবেন, এইভাবে ওয়ার্ডগুলোর অল্টারনেটিভ অর আপগ্রেড ভোকাবুলারি কি কি করতে পারেন আমরা একটু গ্র্যাজুয়ালি একটু কিছু কিছু করে শিখতেই থাকবো। আজকের জন্য এই কটা, এটা যেন একদম মাথায় থাকে, এগুলো দিয়ে সেন্টেন্স ইউজ করার চেষ্টা করবেন। ওকে, যদি কখনো উইয়ার্ড টপিক নিয়ে প্রশ্ন করে তখন কি করবেন? আপনার কাছে আনকমন ব্যাপারটা, এগুলো তো কমন টপিক ব্যাপার গেল, হঠাৎ করে যদি আনকমন কিছু প্রশ্ন করে ফেলে আপনার কাছে এখন নাই, আপনি কি করবেন? বলবেন যে আই ডোন্ট নো, ছেড়ে দে মাকে দে বাঁচি, দৌড়ে চলে আসবেন? সো এই সময় আপনার ক্ষেত্রে স্ট্র্যাটেজি হচ্ছে আপনার যে উইয়ার্ডনেস এটাকে আপনি ভ্যালিডেট করার চেষ্টা করেন। কিভাবে করতে পারেন? আপনি বলবেন দ্যাটস অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন, আই ডোন্ট রিয়েলি লুক অ্যাট দ্য স্কাই। যা প্রশ্ন করছে, ডু ইউ অফেন লুক অ্যাট দ্য স্কাই, প্রিপারেশন নিয়ে যান নাই, তুমি কি আকাশের দিকে তাকাও, বা তুমি কি তোমার নিজেকে মানে সারাদিন বারবার দেখো? হঠাৎ করে আপনার মেন্টালি প্রিপারেশন নাই এটা, তো এই ক্ষেত্রে আপনি কি বলেন? ওই যে ই করেন, এখানে টাইম পারচেস করেন, ইয়া দ্যাটস অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন, I don't really look at the sky often because I live in a city with tall buildings, but when I go to the countryside, I love stargazing. এই যে দেখেন আরেকটি শব্দ আপনাকে প্রশ্ন করছে বিব্রত করার জন্য, কিন্তু আপনি এখানে কিছু ভোকাবুলারি ইউজ করছেন যেটা দিয়ে আপনি কিন্তু ওভার বাউন্ডারি মেরে ফেলছেন। স্টারগেজিং দিয়ে দিলেন। এই যে স্টারগেজিং মানে কি? আপনি আকাশে তাকান, আপনি স্টার মানে সূর্য, তারা খুঁজে বেড়ান, ওইটার দিকে তাকান, হ্যাঁ, কোনটা শুকতারা
অনেক রকম অনেকের শখ আছে এগুলো, আকাশে তাকায় দেখায়, দেখ 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 দেখ, ওটা সুখ তারা, এটা এই তারা, ওটা ওই তারা। যাই হোক, অনেকের এই ফ্যাসিনেশন কাজ করে, ভালো। সো গ্রামার দেখেন, আপনি রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইওর, এইটা আপনার হোমওয়ার্ক, আজকের হোমওয়ার্ক গুলো একটু দিয়ে নেই। ডেইলি রুটিন নিয়ে আপনি লিখবেন গ্রামারের হোমওয়ার্ক, 5টা সেন্টেন্স লিখবেন আপনার ডেইলি রুটিন নিয়ে, 3টা যেন কমপ্লেক্স অবশ্যই হয়, সেন্টেন্স গুলো বিফোর, আফটার, বিকজ এগুলো দিয়ে লিখবেন। ওকে, রেকর্ডিং আরো করবেন, রেকর্ড ইয়োরসেলফ অ্যানসারিং দিস 3 কোয়েশ্চেন্স ইউজিং দ্য রেড মেথড। ডু ইউ প্রেফার টি অর কফি? How often do you use public transport? Did you have a favorite teacher when you were a child? এটা 1.5 মিনিটের একটা ভিডিও আপনি রেকর্ড করবেন। ওকে, ওয়াচ আরও কি করবেন, এর সাথে সাথে আপনি কিছু ব্যান্ড 9 স্পিকিং পার্ট 1 এর ইন্টারভিউ ইউটিউবে কিছু খুঁজে দেখতে পারেন। অ্যান্ড রাইট ডাউন কানেক্ট, 3টা কানেক্টার্স ওয়ার্ড আপনি লিখেন, অ্যাকচুয়ালি, টু বি অনেস্ট, জেনারেলি স্পিকিং, এভাবে আপনি কয়েকটা ভিডিও দেখেন। ব্যান্ড 9 পেয়েছে এরকম লিস্ট দেয়া আছে, টাইটেল, তারপর আপনার কাছে শুনে মনে হবে যে না এইটাতেই 9 পাওয়া যায়, তো দেখবেন ওটা 8-9 রেঞ্জের মধ্যে। যাই হোক, আর হোমওয়ার্ক আপনি থাকবে। রাকিব বলেন, আমি আগে, জি বলেন। স্যার, যে রেড মেথড ইউজ করে কিছুক্ষণ আগে 3টা কোশ্চেন হোমওয়ার্ক জি করতে বললেন না, তো এখানে আবার জি জি, লাস্টে আরো 3টা হ্যাঁ হ্যাঁ, এই তাহলে তো অ্যাডেড টোটাল সবগুলোই। আপনার তো টোটাল এখন 15 মিনিট করে আপনার হোমওয়ার্ক, মানে 10 মিনিটের একটা মিনিমাম জায়গা থাকবে, তাই না, রেকর্ড করা। আচ্ছা। আগে আপনারা খুঁজে পাচ্ছিলেন না কি, আপনারা কেন দিচ্ছেন না পোস্ট, কি দিব, ভিডিও কি করব, আপনারা পাচ্ছেন না, টপিক কি পাচ্ছেন না, যেটা আমি বুঝলাম। এই জন্য আবার এখন নতুন ভাবে আপনাদেরকে এই মেথডে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, যে বাবা এই এই বিষয়গুলো আমাকে দিয়ে দেন, তাহলে আপনারা কাজ করেন, যেটা আপনারা চিন্তা করতে পারছেন না, চিন্তা করতে গিয়ে অন্যদিকে চলে যাচ্ছেন এবং ডিমোটিভেটেড হচ্ছেন, কিছুই খুঁজে পাচ্ছেন। সো ওই রেড মেথডে ওটাও দিতে হবে, এটাও দিতে হবে। আচ্ছা, আরো হোমওয়ার্ক আপনার থাকবে, থ্যাংক ইউ। আরো হোমওয়ার্ক থাকবে, আপনি কি করবেন, একটা নোটবুক মেনটেন করবেন, এবং এখানে আপনি যে ফসিলাইজেশনের কথা বলেছিলাম না, যে ফসিল এরার্স, আপনি লিখতে গেলে বা বলতে গেলে যে ভুলগুলো আপনি মানে না বুঝে করছেন, বা গ্রামারটা আপনি জানেন কিন্তু তারপরেও ভুল করছেন, চেক করতে গিয়ে ভুল করছেন, ওই যে গ্রামার বইটা করতে গিয়ে ভুল করছেন, এরকম কোন ভুলগুলো আপনি রেগুলার করছেন, এটা একটা নোট আপনি টাইটেল দেন, মাই ফসিল এরার্স, এইটা টাইটেল দিবেন। দিয়ে আপনি আপনার যখনই রেকর্ড করছেন বা শুনছেন, ওইখানে আপনি আবার আপনাকে শুনবেন, শোনার পরে এখানে ইয়ে করবেন কোনটা গ্রামাটিক্যাল মিস্টেক হয়েছে, আপনি যেটা ভুল আজকে করলেন বা শুনলেন আপনার ভুল, ওটা নোট করবেন। ওকে, মোস্ট স্টুডেন্ট ফাইন্ড দে মেক দ্য সেম মিস্টেক 5 টাইমস, দ্যাট ইজ ইওর টার্গেট ফর নেক্সট উইক। আপনার এই সপ্তাহের টার্গেট হচ্ছে আপনার 5টা ভুল কমানো। ওকে, 5টা ভুল আমার, মানে আমি কমাবো, আমার যেই ভুল করি 5টা ভুল খুঁজে বের করব, সেটা আমার রাইটিং এ, সেটা আমার স্পিকিং এ, যেখানে আছে এই ভুলগুলোকে আমি লিস্ট করব, এবং এই সপ্তাহের মধ্যে আমি এই 5টা ভুল কমাবো। তাহলে আমি যদি 5টা করে আমার নেগেটিভ জিনিস কমায় ফেলি, 5টা খারাপ অভ্যাস বাদ দিয়ে দেই, আর 2টো করে নতুন অভ্যাস যদি আমি বাড়াই, তাহলে আমি 1 মাস পরে কোন মানুষে পরিণত হব, উলিয়া উলিয়া হয়ে যাবেন তো, তাই না? সো এই কাজই করতে হবে আমাদের, একটা করে আমি খারাপ হ্যাবিট বাদ দিব, একটা করে ভালো হ্যাবিটে নিজেকে চেঞ্জ করব। ওকে, আরেকটা হচ্ছে 3-to-1 সামারি, যেটা 3টা গ্রামার রুল শিখবেন, রিলার্ন, মানে আগে শিখেছিলেন কিন্তু ভুল হচ্ছে, ওটাকে আবার নতুন করে শিখবেন। আমার গ্রামার ক্লাসগুলোতে অনেক রুলই আলোচনা করা আছে, যদি মনে হয় আরো কম আছে আমাকে বলবেন, আমি আবার আপনাদের ক্লাস গুছিয়ে সাজিয়ে আবার ক্লাস নিব, যত দরকার হয়, কিন্তু আমাকে শিখতে হবে। 3টা গ্রামার রুল শিখবেন, রিলার্ন বলেছি, রিলার্ন টুডে, আজকে শিখবেন নিউ ফিলার ফ্রেজেস ইউ উইল ইউজ, ফিলার ফ্রেজেস আমি যে লিস্ট দিয়েছি, ফিলার ফ্রেজ ইউজ করা, এগুলো না ইউজ করে কি ইউজ করে, এগুলো দুটো শিখবেন। আর 1 মেজর এরর ইউ প্রমিস টু স্টপ মেকিং, মানে যে ভুলগুলো করেন, ধরেন আপনি পিপুলের সাথে ইজ বলেন, এটা ভুল, তাই না, পিপুল তো প্লুরাল, এর সাথে ইজ হবে না, বা থার্ড পারসন নাম্বারের সাথে এস যুক্ত করেন, এটা তো হয় না। তো এগুলো, এই একটা মেজর প্রমিস করবেন যে এটা আপনি এই সপ্তাহের পরে আর করবেন না। 3-to-1 রুল, 3টা করে গ্রামার শিখবেন, 2টা ফিলার ফ্রেজ শিখবেন, একটা ভুল বাদ দেবেন। সো এই যে টপিক দেখেন, এরকম টপিক হয়, আমরা যখন ল্যাঙ্গুয়েজ সেশনে আপনারা জয়েন করবেন, এখানে যারা যে কয়জন জয়েন করেন জানেন এরকম টপিকগুলো আমরা নিয়ে আলোচনা করি। সো এইরকম কোয়েশ্চেন গুলো থাকে, 4টা কোয়েশ্চেন বা 3টা কোয়েশ্চেন দিয়ে থাকে, এখানে আপনাকে এটা কিউ কার্ড, যেটা স্যাম্পল এরকম জিজ্ঞেস করতে পারে, হ্যাঁ কিউ কার্ড না, এটা স্যাম্পল পার্ট 1 এর
what kind of place is it, what's the most interesting part of your town, একটার পর একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে। ওকে, সো এবার আমরা একটা অডিও লিসেন করব। Now, in this first part, I'd like to ask you some more questions about yourself. Okay. Let's talk about your hometown or village. What kind of place is it? It's quite a small village, about 20 kilometers from Zurich. And it's very quiet, and we have only two little shops, because most of the people work in Zurich or Right. are orientated to the city. What's the most interesting part of this place, the village? On the top of a hill we have a little castle, which is very old and quite well known in Switzerland. What kind of jobs do people in the village do? We have some farmers in the village, as well as people who work in Zurich as bankers or journalists, or there are also teachers and some doctors, some medicines. Right. Would you say it's a good place to live? Yes, although it is very quiet, people are friendly, and I would say it's a good place to live there, yes. Let's move on to talk about accommodation. Tell me about the kind of accommodation you live in. ওকে, সো আজকে আমাদের ক্লোজিং থট, আমরা ক্লাস শেষ করব, তার আগে আমাদের কিছু থট নিয়ে তো যেতে হবে, তাই না? পার্ট 1টা হচ্ছে একটা ওয়ার্ম আপ। এই সময় যদি আপনি নার্ভাস থাকেন তাহলে পার্ট 2 এবং পার্ট 3 এর উপরে ইমপ্যাক্ট পড়বে, বুঝতে পেরেছেন? সো এই জন্য পার্ট 1টাকে এমন ভাবে এটাকে ইউটিলাইজ করেন, ইউজ পার্ট 1 টু সেটেল ইওর নার্ভস, স্মাইল অ্যান্ড শো দি এক্সামিনার ইউ আর রেডি টু টক। কারণ আপনার কিন্তু পার্ট 2 পার্ট 3 এখানে বিগ টাস্ক গুলো রয়ে গেছে। আপনি পার্ট 1এই যদি আপনি নার্ভাস হয়ে পড়েন, একেবারে হাত পা ছেড়ে দেন, তাহলে পার্ট 2 পার্ট 3 আপনার খুব ভালো এক্সপেক্ট করাটা কঠিন হবে, তাই না? তো সেই জন্য এই ওয়ার্ম আপ, এখানে শুরুতে আপনি কি করবেন, সিম্পল কোয়েশ্চেন থাকবে, হাসি মুখে আই কন্টাক্ট করে ব্রিদিং নিয়ে আপনি এখানে নার্ভটাকে সেটেল করবেন। নার্ভটা যদি একবার ফিক্স হয়ে যায়, সেটেল হয়ে যায়, আপনি কমফোর্টেবল ফিল করেন, তখন দেখবেন যে আপনি যেটা এক্সপেক্টও করেন নাই, আপনি এক্সাম থেকে বের হয়ে আপনি অবাক হয়ে যাবেন যে আমি এইভাবে কথা বললাম, ও মাই গুডনেস। সো বিষয়টা হচ্ছে এটা, আমার কাছে আপনাদের জন্য মেসেজটা হচ্ছে এটা ওয়ার্ম আপ, এটা ভালোভাবে স্ট্রেচিং করলে আপনার জন্য ভালো। আপনি যদি খুব নার্ভটাকে সেটেল করে ফেলতে পারেন, এবং নার্ভ সেটেল করার ওয়ে হচ্ছে হাসি মুখে কথা বলা, আই কন্টাক্ট করে কথা বলা, ব্রিদিং, প্রথমেই যখন শুরু করবেন তার আগে একটু নিঃশ্বাস নিয়ে অক্সিজেনটা বুকে নিয়ে আপনি হাসি মুখে কথা বলেন। হাসি মুখে আবার অট্ট হাসি দিয়ে এরকম করা লাগবে না, বিষয়টা কোনো কিছু এক্সাজারেট করবেন না। তো হাসি মুখে কথা বলা, আই কন্টাক্ট করে মেইনটেইন করা এবং কাম কমফোর্টেবল থাকা, এই হচ্ছে পার্ট 1-এ আপনাকে এটাকে সেটেল করতে হবে। কারণ পার্ট 2 পার্ট 3 ইফ ইউ ওয়ান্ট টু হিট দ্য ওভার বাউন্ডারি ইন দ্য স্লগ ওভারস, তাহলে সেই জন্য আপনাকে রেডি করতে হবে। ওকে, টিপস, আজকের ক্লাসের টিপস হচ্ছে ব্যান্ড 9 কিন্তু স্পিকিং লঙ্গার সেন্টেন্সেস না। ব্যান্ড 9 ইজ নট অ্যাবাউট স্পিকিং লঙ্গার। আপনি যদি খেয়াল করে দেখেন, ব্যান্ড ডেসক্রিপ্টরে আমি যেটা দিয়েছি 4টা স্যাম্পল এখানে আছে, আপনারা অবশ্যই দেখবেন, এটা নোটিস করে দেখবেন। নোটিস দ্যাট দ্য ব্যান্ড 9 আনসার্স আর অফেন দ্য সেম লেন্থ অ্যাজ ব্যান্ড 7. The difference is the density of high quality vocabulary. ওটা কোয়ালিটি, ভোকাবুলারি কোয়ালিটি, অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করেছেন, এটাই হচ্ছে 7 থেকে 9 এর পার্থক্য। আপনি 7-এ আছেন, আপনি 9-এ যাওয়াটা আপনার জন্য কঠিন না। হ্যাঁ, আপনি 6-এ আছেন, 7-এ যাওয়া কঠিন, কারণ গ্রামাটিক্যাল স্ট্রাকচার আপনার রেঞ্জটা কম, এই জন্য আপনি 6-এ আছেন। ওইটা বাড়ানোর জন্য আপনাকে বেশ কিছু একেবারে মানে ইউ নিড টু টয়েল সাম এফোর্ট। সো 7-এ যাওয়া কঠিন, কিন্তু 7-এ যদি থাকেন তাহলে আপনার জন্য 8+ পাওয়া কঠিন না। শুধু আপনাকে ভোকাবুলারি গুলো আপগ্রেডেড অ্যাডভান্স শিখতে হবে, আর কিছু স্ট্রাকচার আপনাকে প্র্যাকটিস করতে হবে, দ্যাটস ইট। তাহলে একটা স্টুডেন্টকে 7 পর্যন্ত নিয়ে যেতে পারলেই তারপর তাকে প্র্যাকটিসের মাধ্যমে বিভিন্ন আপনার কাউন্সেলিং এর মাধ্যমে তাকে 8+ এ নিয়ে যাওয়া যায়। হ্যাঁ, তো 7 পর্যন্ত যা আনাটা সময় লাগে, 1.5-2 মাস লেগে যায়।
আপনারা যদি রেগুলার প্র্যাকটিস করেন আপনারা বুঝতেই পারবেন আগামী 2 মাস পরে আপনারা 7 স্ট্যান্ডার্ডে আপনি যে কোনো জায়গায় মক টেস্ট দিয়ে আসবেন, দেখবেন আপনি স্পিকিং 7 পাচ্ছেন। তো 7 যদি পান তাহলে 8 পাওয়া তো সেটা আমার কোনো ব্যাপার না, হ্যাঁ, কিন্তু 7 পর্যন্ত আনাটাই চ্যালেঞ্জ। তো মনে রাখবেন এই যে 8 প্লাস এটা হতে পারে 8.5 হতে পারে 8, সেখানে আপনি কিভাবে প্রেজেন্ট করছেন, কতটুকু কনফিডেন্ট প্রেজেন্ট করছেন, কতটুকু ওখানে নার্ভাস থাকতেছেন, এটার উপরে ভ্যারি করবে আপনার বিষয়টা। সো আজকের গোল্ডেন রুল হচ্ছে গ্রামার ইজ দ্য স্কেলিটন অফ ইউর ল্যাঙ্গুয়েজ। এটা একটা কঙ্কাল, এটা যদি বেস স্ট্রাকচারটা যদি ঠিক থাকে, ইউ ডোন্ট নিড ইট টু বি প্রিটি, বাট ইফ ইটস ব্রোকেন, মনে করেন আপনার হাত যদি ভাঙা থাকে, আর দেখবেন আপনার সবকিছুই আপনি এনজয় করছেন না। আপনার শরীর অসুস্থ থাকলে আপনি যেমন এনজয় করতে পারেন না, আপনার জীবন, আপনার সময়, আপনার দিন রাত সব একাকার হয়ে যায়। সো স্ট্রাকচারটাকে ঠিক রাখতে হবে। The whole body collapses. Focus on accuracy first. আগে গ্রামারের স্ট্রাকচার, যেটার কারণে আপনাদেরকে বলেছি, এত মানে চিৎকার করে বারবার করে বলেছি, লিখতেই থাকেন 2000-এর উপর সেন্টেন্স লিখেন, দেখেন আপনার স্ট্রাকচার ফিক্স হয়ে যাবে। যদি আপনার স্ট্রাকচার একবার ফিক্স হয়ে যায়, আপনার এরপরে এটা আগে অ্যাকুরেসিটা আমাকে ঠিক করতে হবে, কমপ্লেক্সিটিটা পরে। আপনার কমপ্লেক্স সেন্টেন্স করলেন কিন্তু আপনার স্ট্রাকচারই ভুল হলো, লাভ নাই তো। আগে স্ট্রাকচার ঠিক হতে হবে, গ্রামাটিক্যালি এরর ফ্রি সেন্টেন্স লিখতে পারতে হবে, বলতে পারতে হবে, তারপরে আমরা কত কমপ্লেক্স সেন্টেন্স শিখতে চান, আই ক্যান actually handle that challenge also. Okay, no problem. I will support you in every possible way, inshallah. So if you have any question, you can ask, and I'm ready to answer. And thank you very much. Have a good day. Assalamu alaikum.